আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এক সেকেন্ড। স্যার লেকচার 57 হবে। যাক, যেটা ভুল হয়েছে ভুল হয়েছে। আমরা লাস্ট কতটুকু পড়াইছি? দর্শকায়ন না? Yes, sir. জি স্যার। এই তোমরা দেখো তো হয় কিনা, লাইভ হচ্ছে গ্রুপে? হচ্ছে স্যার। আমি তো Yes, বুঝতেই sir. পারছি। স্যার আপনি যে নিউ গ্রুপে লিংক দিয়েছেন ওই গ্রুপে কি এরপরে কি ক্লাস হবে? 10 তারিখ থেকে। কি রে ভাই, আমি তো লিংক পাই না খুঁজে। তাহলে তো ফেসবুক পার্টির সাথে একটু একটা সেকেন্ড ওয়েট করো। কেউ একটু লিংকটা এইসব মেসেঞ্জার গ্রুপে দাও তো। যে এটা পেয়েছো সে একটু লিংকটা একটু মেসেঞ্জার গ্রুপে দাও। স্যার জুমের লিংক? না না, জুমের লিংক না, ওই যে আপনি যে লাইভে। ও লাইভের, আচ্ছা স্যার দিতেছি। ওকে নুসরাত। এটা বড় লাগে না। তোমরা পাচ্ছ, আমি পাচ্ছি না কেন? স্যার দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি নিজে বের করতে পারতেছি না কেন, কারণটা কি? আমি তো ওদের কমেন্টস গুলো আমি দেখতে পাবো না। আমার এখানে ওপেনই হচ্ছে না। আচ্ছা
হ্যালো, দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা? সব জি clear। স্যার, ক্লিয়ার। জি, স্যার। ওকে, আমরা গত ক্লাসে আমরা দর্শক আয়ন নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, এখন আমরা দর্শক আয়ন নিয়ে কিছু কথা বলবো। এটা আমরা অলরেডি বলে গেছি, আমাদের একটা বিক্রিয়ায় যে দর্শক আয়নগুলো ব্যবহার করা হয়, কোন কোন দর্শক আয়নগুলো ব্যবহার করে, এটা আমরা অনুমান নির্ভর। হ্যাঁ, এর বাইরেও হতে পারে, কিন্তু আমরা যে যে বিক্রিয়াগুলো নিয়ে ডিল করি, ওই বিক্রিয়ায় আমি যে দর্শক আয়নগুলো লিখে দিচ্ছি, এগুলোই সাধারণত ব্যবহার করি। অনুমান নির্ভর দর্শক আয়ন, এর বাইরেও হতে পারে। আমরা একটা রিঅ্যাকশনকে যেন দেখি আমরা যেন বলতে পারি যে এখানে দর্শক আয়ন হচ্ছে এটা এটা, তাহলে এটা যদি হয় তাহলে আমরা যে কোনো একটা রেডক্স রিঅ্যাকশন, যে কোনো একটা জারণ বিজারণ আমরা বিক্রিয়া খুব সহজে আমরা সমতা করতে পারবো। এটা হচ্ছে কে প্লাস, এটা Na প্লাস, এটা হচ্ছে H প্লাস। এই কোন H প্লাস? এই H প্লাসটা তিন জায়গায় থাকতে পারে। একটা হচ্ছে জারকের মধ্যে H প্লাস থাকতে পারে, একটা বিজারকের মধ্যে থাকতে পারে, অথবা একটা বিক্রিয়া অ্যাসিডীয় মাধ্যমে হয়, অথবা ক্ষারীয় মাধ্যমে হয় তোমার, তাহলে ওই অ্যাসিডের মধ্যে থাকতে পারে। তাহলে H প্লাসটা কয়টা জায়গায় থাকতে পারে? তিনটা। একটা হচ্ছে জারকের মধ্যে, একটা হচ্ছে বিজারকের মধ্যে, আর একটা হচ্ছে মাধ্যম। মাধ্যমটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো তখন। হ্যাঁ, তাহলে এটা কোন H প্লাসকে ইন্ডিকেট করে? জারক আর বিজারকের মধ্যে যে H প্লাসটা থাকে সেই H প্লাসকে, এটাকে তোমার কি করা হবে? ইন্ডিকেট করা হবে। এখানে ব্যবহার করা হয় ক্লোরাইড আয়ন, এখানে থাকে সালফেট আয়ন, এখানে অ্যাসিডের তোমার অ্যানায়ন, অ্যাসিডের অ্যানায়ন। কোন অ্যাসিড? যেটা বিক্রিয়ার মাধ্যম হিসেবে কাজ করে। এই মাধ্যম বলতে আসলে কি বোঝানো হয় সেটা আমি তোমাকে ক্লিয়ার করে দেব। এখন একটা বিক্রিয়া কি এই দর্শক আয়নগুলোই থাকবে, নাকি এর বাইরে অন্য দর্শক আয়নও থাকতে পারে? অন্য দর্শক আয়নও থাকতে পারে, বাট একটা বিক্রিয়ায় সাধারণত এই দর্শক আয়নগুলো তোমার বেশি থাকে। এই একটা বিক্রিয়াকে তুমি যদি দেখো, একটা রেডক্স রিঅ্যাকশনে তুমি যদি দেখো, তাহলে দেখবে যে এই দর্শক আয়নগুলো তুমি বেশিবার দেখবে। এই জন্য তুমি কি এই দর্শক আয়নগুলো তোমার একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা যদি মনে রাখতে পারো তাহলে বিক্রিয়াটাকে আমরা, একটা রেডক্স রিঅ্যাকশনটা কিভাবে ঘটে, একটা বিক্রিয়ায় কি ধরনের প্রোডাক্ট তৈরি হয়, ওই বিক্রিয়াটাকে আমরা ব্যালেন্স কিভাবে করব, রিঅ্যাকশনটা যত কমপ্লেক্স হোক না কেন সেটা তুমি বুঝতে পারবে। আর এখানে মাধ্যম বলতে আসলে কি বোঝানো হয়েছে সেটা আমি তোমাকে ক্লিয়ার করে দেব। হ্যাঁ, এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলো। স্যার অ্যাসিডের অ্যানায়ন মাধ্যম এটা কি? অ্যাসিডের, একটা অ্যাসিডের দুটো অংশ থাকে, একটা ক্যাটায়ন থাকে, একটা অ্যানায়ন থাকে। যেমন HCl, এই অ্যাসিডের কি ক্যাটায়ন এটা, আর অ্যানায়ন কোনটা বলো তো? এই অংশটাকে আমরা বলি অ্যানায়ন। আমি যদি বলি সালফিউরিক অ্যাসিড, তাহলে এটার ক্যাটায়নটাকে H+ আর অ্যানায়নটাকে বলতো সালফেট 2-, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো? অ্যানায়ন বলবো। তাহলে একটা অ্যাসিডের তোমার কয়টা অংশ থাকে? দুটো, একটা ক্যাটায়ন থাকে, একটা অ্যানায়ন। একটা অ্যাসিডের অ্যানায়নটা অলওয়েজ কি হিসেবে কাজ করবে? তোমার দর্শক আয়ন হিসেবে কাজ করবে। এই জিনিসগুলো তোমাকে আরো ভালোভাবে ক্লিয়ার করা যাবে যখন আমি তোমাকে ওই বিক্রিয়াগুলো দেখাবো। আর বিক্রিয়াগুলো দেখানোর আগে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। ওই ইনফরমেশনগুলো স্যার, হাইড্রোজেনের জারক বিজারকটা বুঝিনি। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে জারক বিজারক বলছে একটা বিক্রিয়ার তিনটা অংশ থাকে। আমরা যখন একটা বিক্রিয়া লিখবো সেখানে তিনটা জিনিস থাকে, একটা থাকে জারক, একটা থাকে বিজারক রেডক্স রিঅ্যাকশনে, আর একটা থাকে মাধ্যম। এই মাধ্যমটা থাকতেও পারে, নাও পারে। মাধ্যম বলতে এটা বোঝানো হয় তিনটা জিনিস, এটা হচ্ছে অ্যাসিডীয়, আর এটা হচ্ছে কি তোমার ক্ষারীয়, আর এটা হয় কি বলতো নিরপেক্ষ। আমরা যদি একটা বিক্রিয়াকে যদি তোমার, এটা হচ্ছে তোমার কি একটা বিক্রিয়া, এই মাধ্যমটা থাকতে পারে, নাও পারে। কোন একটা বিক্রিয়া জারক আর বিজারক, আমরা জানি একটা রেডক্স বিক্রিয়ায় অংশগ্রহণ করে কে? জারক আর কে? তোমার বিজারক। এখন জারক আর বিজারক গুলো সাধারণত যদি অনেক ক্ষেত্রে এই মাধ্যমগুলো কাজ করে কি, তোর বিক্রিয়াটাকে অনেক বেশি ফাস্ট করে। আমি যদি এখানে জারক আর বিজারক যোগ করি, যে কোনো একটা জারক আর বিজারক মনে করো আমি এখানে যোগ করলাম, এখানে আমি যে কোনো একটা জারক আর বিজারক এখানে আমি যোগ করলাম,
জারক এবং বিজারক যখন যোগ করি তখন দেখা যায় বিক্রিয়াটা অনেক ধীরে ধীরে ঘটে। যদি আমি জারক আর বিজারকের মধ্যে আমি যদি 100টা এসিড যদি যোগ করে দিই তখন এই জারক বিজারকের সাথে খুব ভালোভাবে কি করে বিক্রিয়া করে। ওই সমস্ত বিক্রিয়ায় তোমার কি করা হয়, জারক আর বিজারকের সাথে আমরা কি যোগ করি, এসিডটা আমরা যোগ করি। এখন তোমার কি কোন বিক্রিয়া দেখা যায় জারক আর বিজারক বিক্রিয়াটা খুব ধীরে ধীরে ঘটে, বাট এসিড যোগ করলেও বিক্রিয়া ধীরে ঘটে। তখন দেখা যায় এই বিক্রিয়ায় ক্ষার যোগ করে দেখে, তখন দেখা যায় এর মধ্যে যদি ক্ষার যোগ করে তখন বিক্রিয়াটা অনেক ফাস্ট হয়। তখন ওই সমস্ত বিক্রিয়া আমাদের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কি, ক্ষারের মাধ্যম। এখন কিছু বিক্রিয়া আছে জারক আর বিজারকের বিক্রিয়া করার জন্য কোনো অ্যাসিডের দরকার হয় না, কোনো ক্ষারের দরকার হয় না, তারা ইজিলি বিক্রিয়া করে, তারা ইজিলি তোমার বিক্রিয়াটা অনেক বেশি ফাস্ট হয়। তাহলে ওই বিক্রিয়ায় আমরা মাধ্যম হিসেবে অ্যাসিডও ব্যবহার করি না, ওই বিক্রিয়ার মাধ্যম হিসেবে আমরা ক্ষারও ব্যবহার করি না। ওই বিক্রিয়াটা আসলে কোন মাধ্যমে সংঘটিত হয়, নিরপেক্ষ। এই কারণে এই মাধ্যম হিসেবে অ্যাসিড ব্যবহার হতেও পারে নাও পারে, সেটা ডিপেন্ড করবে জারক বিজারকের সাথে অ্যাসিডের প্রতি জারক আর বিজারকটা অ্যাসিডের প্রতি রেসপন্স করে কিনা। এটা ক্ষারের প্রতি যদি রেসপন্স করে তাহলে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া করবে, অ্যাসিডের প্রতি যদি রেসপন্স করে তাহলে অ্যাসিডীয় মাধ্যমে বিক্রিয়া করবে। আর যদি এটা দুটোর মাধ্যমে রেসপন্স না, এটা এমনিতেই অনেক ভালোভাবে বিক্রিয়া ঘটে, তাহলে এখানে কোনো মাধ্যম না, অর্থাৎ এটা নিরপেক্ষ মাধ্যমে বিক্রিয়া করবে। এটা দ্বারা বুঝায় এখানে শুধু জারক আর বিজারকটা বিক্রিয়া করবে। অর্থাৎ এই H প্লাসটা জারকের মধ্যেও থাকতে পারে, এমন অনেক জারক আছে যার মধ্যে H প্লাস আছে, এমন অনেক তোমার বিজারক আছে যার মধ্যে কি আছে, H প্লাস আছে। আর বিক্রিয়াটা যদি অ্যাসিডের মাধ্যমে থাকে তাহলে অ্যাসিডের মধ্যেও কি আছে, H প্লাস আছে। আমরা আসলে এই H প্লাস দ্বারা কোন H প্লাস কে ইন্ডিকেট করি, জারকের মধ্যে যদি H প্লাস থাকে, বিজারকের মধ্যে যদি H প্লাস থাকে, বাট অ্যাসিডের মধ্যে যদি H প্লাস থাকে সেই H প্লাস কে এখানে আমরা ইন্ডিকেট করতে, আমরা কোন ইন্ডিকেট করি, আমরা বলছি যে এই একটা বিক্রিয়া আমরা ধরে নিলাম এটা জারক বিজারক বিক্রিয়াটা অ্যাসিডীয় মাধ্যমে সংঘটিত হয়, তাহলে একটা অনেক জারক আছে যার মধ্যে H প্লাস আছে, অনেক বিজারক আছে যার মধ্যে H প্লাস আছে, তোমার অ্যাসিডের মধ্যে অবশ্যই H প্লাস থাকে। তাহলে আমরা এখানে H প্লাস বলতে কোনটা বোঝানো হয়েছে, যে H প্লাসটা জারক থেকে আসে, যে H প্লাসটা বিজারক থেকে আসে, যে H প্লাসটা অ্যাসিড থেকে আসে সেই H প্লাস না, যেটা জারক থেকে পাই যেটা বিজারক থেকে পাই, ওই H প্লাসটাই মূলত দর্শক আয়ন হিসেবে এখানে কি করবে। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আমি তো লাইভে, বুঝছো, আমি তো লাইভেই যেতে পারতেছি না, যে ফেসবুক লাইভে যে ওই বাচ্চাগুলো বুঝতেছে কিনা। এই ফেসবুক লাইভ পার্টি, হ্যাঁ পাইছি পাইছি পাইছি, ওকে। এখন একটু দেখো কারো কোনো ডাউট আছে কিনা এই পর্যন্ত, আমাকে একটু বলো ডাউট আছে কিনা। স্যার নিরপেক্ষ মাধ্যমের কাজ কি? নিরপেক্ষতা মানে হচ্ছে যদি অ্যাসিডও যদি ব্যবহার না করা হয়, ক্ষারও ব্যবহার না করা হয়, তাহলে এই বিক্রিয়াটা আসলে কোন মাধ্যমে সংঘটিত হয়, নিরপেক্ষ মাধ্যমে। এখানে অ্যাসিড আর ক্ষার যদি ব্যবহার না করি তখন বলা হয় নিরপেক্ষ মাধ্যম। তখন ওই বিক্রিয়ায় পার্টিসিপেট করবে কে, জারক আর বিজারক। এখানে বাড়তি অ্যাসিডও ব্যবহার করা হয় না, বাড়তি ক্ষারও ব্যবহার করা হয় না। অ্যাসিড ব্যবহার করলে অ্যাসিডীয় মাধ্যম, ক্ষার ব্যবহার করলে ক্ষারীয় মাধ্যম বলি। আর এই দুটো যদি ব্যবহার না করি তখন আমরা এটাকে আমরা নিরপেক্ষ মাধ্যম বলি। তাই বুঝতে পারছো? কথা বলতে হবে, যে কোশ্চেন করছো সে কথা বলতে হবে, বুঝতে পারছো কিনা। জি স্যার, বুঝছি। আচ্ছা এটা দেখো, এখন দেখো তোমাকে জারক চিনতে হবে, তোমাকে বিজারক চিনতে হবে। তুমি যদি একটা বিক্রিয়ায় জারক যদি চেনো তাহলে তোমার বিজারক না চিনলেও তুমি বুঝতে পারবা, কারণ একটা বিক্রিয়ায় তুমি মাধ্যম বুঝবে, কোনটা অ্যাসিড আর ক্ষার দেখলেই তুমি চিনতে পারবা। একটা বিক্রিয়ায় তুমি জারককে যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে বিজারককে আইডেন্টিফাই করতে পারো, অথবা আমরা যদি বিজারককে যদি চিনতে পারি তাহলে আমরা জারককেও আমরা চিনতে পারবো। তাহলে আমরা জারক আসলে কিভাবে চিনব, দেখো এটা হচ্ছে জারক চেনার উপায়। এটা হচ্ছে কি জারক চেনার কি তোমার উপায়। আমরা আসলে জারকটাকে আমরা কিভাবে চিনব। এক নম্বর পয়েন্ট হচ্ছে তুমি জানো জারক কারা, যারা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে কারা, ধাতু নাকি অধাতু? অধাতু। ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু ইলেকট্রনটা তোমার কি করে, গ্রহণ করে।
তাহলে জারকের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, অধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে এখানে কি অধাতুগুলো কি হবে, তোমার কি হবে, জারক। তাহলে এটা কিন্তু সকল অধাতু না, এটা কারা কারা, কার্বন ও হাইড্রোজেন ব্যতীত, কার্বন ও হাইড্রোজেন ব্যতীত সকল অধাতু, সকল অধাতু হচ্ছে জারক। এরপরও তুমি যদি ভুলে যাও ধাতু জারক নাকি অধাতু জারক, তাও তুমি এখানে দেখো, এখানে লেটার অধাতু কয়টা আছে দেখো, 3টা। এখানে জারকেও দেখো লেটার আছে কয়টা, 3টা। তারপর যদি ভুলে যাও, দেখো এটার সাথে এটা ভালো ম্যাচ। তাহলে অধাতু যদি জারক হয় তাহলে ধাতু অবশ্যই কি হবে বলতো, বিজারক হবে। এখানে সেকেন্ড পয়েন্ট হচ্ছে সকল ইক লবণ। ইক লবণ বলতে কি বোঝানো হয় সেটা আমি ক্লিয়ার করে দেবো। ইক লবণ এবং এদের ক্যাটায়ন, ইক লবণ এবং এদের কি তোমার ক্যাটায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন। সকল ইক লবণকে আমরা বলবো জারক, অথবা ইক লবণের ভিতরে যে ক্যাটায়নটা থাকে সেটা কার ভূমিকা পালন করে, জারক। আমরা যদি এখানে ইক লবণগুলো যদি দেখি, দেখো এখানে আমরা মৌল দেখলাম, আর এখানে আমরা যোজনী দেখলাম, আর এখানে আমরা ইক লবণ লিখলাম, আর এখানে আমরা এই ইক লবণের ভিতরে ক্যাটায়ন লিখলাম। তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি দেখো আমরা মৌল হিসেবে আমরা বললাম কপার। কপার দুটো যোজনী প্রদর্শন করে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কত, এটা তার সর্বনিম্ন যোজনী, আর এটা তার কি সর্বোচ্চ যোজনী। একটা মৌল তার যখন সর্বোচ্চ যোজনী দিয়ে যখন যৌগ গঠন করবে তখন ওই যৌগটাকে বলা হয় ইক যৌগ। আর যখন কোন একটা মৌল সর্বনিম্ন তার যোজনী দিয়ে যখন যৌগ গঠন করবে তখন সেটাকে বলা হয় আস। সেটাকে আমরা কি বলি, আস। ইক মানে সর্বোচ্চ যোজনী ব্যবহার করে যৌগ গঠন করবে, আর আস মানে হচ্ছে সর্বনিম্ন যোজনী ব্যবহার করে কি করবে, সে যৌগ গঠন করবে। আর যৌগটা যদি লবণ হয় তাহলে আমরা এটাকে আমরা কি বলবো, ইক লবণ। তাহলে কপার যদি দুই যোজনী প্রদর্শন করে কোন যৌগ গঠন করে, মনে করো কপার এটা সিআর কপার, তখন এটাকে আমরা কি বলি, কিপ্রাম। তখন এই যৌগটাকে আমরা বলি কি, কিপ্রিক ক্লোরাইড। এটা কপারের জন্য আমরা বলি কিপ্রাম। যেহেতু কপার এখানে দুটো পূর্ণকে ধরে আসছে, এখানে কপারের যোজনী কত বলতো, 2। এই কারণে এখানে একটা বাড়তি একটা ইক আসে, আইসি ইক। আর এরপর কি হবে, এটা সেটা রাইট সাইডে কি আছে, ক্লোরাইড, এই হচ্ছে ক্লোরাইড। এগুলোকে অ্যাড করে দিতে হবে। এই কিপ্রামের সাথে যখন ইক অ্যাড হবে তখন এই কিপ্রাম থেকে এই আম কথাটা চলে যায়। তখন কি হয়, এই অংশ আর এই অংশ যদি অ্যাড হয়ে যায় তখন এটার নাম হয়ে যায় কি, কিপ্রিক ক্লোরাইড। তখন এটার নাম হয়ে যায় কি তোমার, কিপ্রিক কি ক্লোরাইড, এটা নাম। এখন দেখো তাহলে এই কিপ্রিক ক্লোরাইড এটা একটা কি, ইক লবণ। এন্ড কিপ্রিক ক্লোরাইডে তোমার ক্যাটায়নটাকে, এখানে কপার কয়টা কোণকে ধরে আসছে, 2টা। একটা যৌগের প্রথমটাকে আমরা কি বলি, ক্যাটায়ন, পরেরটাকে আমরা অ্যানায়ন। ফলে এটা হবে ধনাত্মক, এটা হবে ক্যাটায়ন, এটা হচ্ছে কপার। এটা দুটো কোণকে ধরছে, তার যোজনী কত, 2। এইজন্য এখানে কত হবে, কপার। অর্থাৎ একটা বিক্রিয়ায় কপার 2+টা জারকের ভূমিকা পালন করবে, অর্থাৎ বিক্রিয়ার সিস্টেমে সে ইলেকট্রন গ্রহণ করবে, অথবা কপার ক্লোরাইডটাও তোমার কি জারকের ভূমিকা কি করবে বলতো, পালন করবে। এটাই বলা হয়েছে সকল ইক লবণ এবং এদের কি তোমার ক্যাটায়ন, এরা কার ভূমিকা পালন করে, জারক। এটা আমি যদি আবার একটু বলি এই নামকরণে, কপার এটাকে আমরা বলি কিপ্রাম, ল্যাটিন শব্দ, এটা কিপ্রাম। যেহেতু কপার সর্বোচ্চ যোজনী প্রদর্শন করে তখন তার নামের শেষে ইক আসে, আইসি।
এই কারণে এটা যখন আর এই ক্লোরিনের জন্য ক্লোরাইড, যখন এই অংশ আর এই অংশটা যখন অ্যাড হয়ে যাবে তখন কিপ্রাম থেকে আম অংশটা বাদ হয়, তখন এই অংশ আর এই অংশ অ্যাড, তাই এই অংশ আর এটা যদি অ্যাড হয় তখন হয়ে যায় কিপ্রিন, আর এটি তোমার ক্লোরাইড। এখানে যোজনী কপারের 2, এখানে ক্যাটায়নটা কপার 2 প্লাস এটা, তাহলে এটাও জারক হয়, এটাও জারক। এখন দেখো এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝলে অন্য উদাহরণগুলো তুমি বুঝতে পারবে। এই বুঝতে পারছো কিনা, কথা বলতে হবে তো, তুমি তো দেখি যারা জুমে ক্লাস করো তারা বোবা হয়ে থাকো কেন? জি স্যার বুঝেছি। স্যার বুঝতে পেরেছি। কথা না জি বললে স্যার। কিন্তু দেখো আমরা যদি এখানে আয়রন যদি কনসিডার করি, আয়রনের যোজনী কত 2 আর 3, তাহলে এটা হচ্ছে আয়রনের জন্য সর্বনিম্ন, এটা হচ্ছে কি বলতো সর্বোচ্চ যোজনী। যখন এটা সর্বোচ্চ যোজনী প্রদর্শন করবে তখন ইক লবণ হবে, 3 যোজনী প্রদর্শন করবে যেমন APCl। আয়রনটাকে আমরা কি বলি ফেরাম, এই তোমার ফেরাম, তাহলে এটার জন্য কি হবে ফেরাম, সর্বোচ্চ যোজনী প্রদর্শন করছে এই কারণে হবে কি। আর ক্লোরিনের জন্য আমরা লিখবো কি বলতো ক্লোরাইড। এগুলোকে আমরা অ্যাড করে দেব, যখনই অ্যাড করতে যাবো তখন এই ফেরামের আম চলে যাবে, এই অংশ আর এই অংশ অ্যাড হয়ে যাবে, তাই ফেরাম আর এটা অংশটা তখন এটা হয়ে যাবে কি ফেরি, আর এটা হয়ে যাবে কি ক্লোরাইড এই অংশটা। এখন দেখো এই যৌগে আয়রনের, এই যৌগে ক্যাটায়নটাকে প্রথমটা আয়রন, আয়রন কয়টাকে নিয়ে আসছে 3টাকে, এই কারণে এখানে আয়রনের যোজনী কত 3, এটা হবে কি এটা জন্য। এই পর্যন্ত উঠাও, আমরা পরে আরেকটা উদাহরণ দেব। স্যার একটু নিচেরটা মুছছেন না? তুমি স্ক্রিনশট নিয়ে নেবা, এখন তো ওটার জন্য টাইম দেওয়া যাবে না, এটার একটা রিঅ্যাকশন বোঝাতে পুরো 1 লেকচার চলে যায়। স্ক্রিনশট নিয়ে নেবা, এভাবে টাইম দেওয়া যাবে না, মানে আমরা এমনিতেই লেকচার লিখে দিচ্ছি, এই কারণে এমনিতেই টাইম নিচ্ছে। আচ্ছা এখন যদি আমরা ধরে নাও এখানে আমরা এখানে এসএন টিম, এটাকে আমরা বলি এস্টেনাম, এটার যোজনী হচ্ছে 2 আর 4। এটা যদি সর্বোচ্চ যোজনী প্রদর্শন করে তাহলে এখানে কি হবে 4 যোজনী প্রদর্শন করলে এটা হবে এসএনসিএল, তাহলে এটার নাম কি হবে এসএন এর জন্য কি হবে এস্টেনাম, সর্বোচ্চ যোজনী প্রদর্শন করে এই কারণে হবে ই, আর এটার জন্য আসবে কি ক্লোরিনের জন্য আসবে কি ক্লোরাইড, এটা আসবে কি ক্লোরাইড। তাহলে এই এস্টেনামের এই আম চলে যাবে, এই অংশ আর এই অংশ অ্যাড হয়ে যাবে, তখন এটার নাম হয়ে যাবে কি এস্টেনিক ক্লোরাইড, এটার নাম হয়ে যাবে কি এস্টেনিক কি তোমার ক্লোরাইড। এখন দেখো এই এসএন, এই যৌগে এসএন এর তোমার কি 4 সংখ্যা কত হবে 4 প্লাস, এটা হচ্ছে এটা। তাহলে এইটার মাধ্যমে আমরা বুঝতে পারছি কি সকল ইক লবণ এবং এদের ক্যাটায়নটা যখন আমি বিক্রিয়া দেখাবো, এরা বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করে তখন দেখবে এরা জারকের ভূমিকায় অংশগ্রহণ করে, অর্থাৎ এরা বিক্রিয়ার সময় ইলেকট্রন কি করে গ্রহণ করে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কি দেখো, এটা হচ্ছে থার্ড পয়েন্টে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমি জানি না তুমি এটার নাম জানো কিনা, তাও আমি লিখে দিলাম, এটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে কি পটাশিয়াম
পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। হাইড্রোজেন পারঅক্সাইড H2O ইত্যাদি ইত্যাদি হচ্ছে কি তোমার জারক। জারক অনেক জারক আছে, আমরা একটা বিক্রিয়া থেকে জারক আইডেন্টিফাই করতে পারবো, মনে রাখার দরকার হবে না। বাট তুমি যদি এগুলো জানো, আমি এখানে অনেকগুলো জারকের চার্ট আছে, আমি সেগুলো কিন্তু আমি আনি নাই, আমি জাস্ট এখানে তিনটা যৌগ নিয়ে আসছি। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটা পটাশিয়াম ডাইক্রোমেট, আর হচ্ছে হাইড্রোজেন কি পারঅক্সাইড। এটার নামও আমি লিখে নিলাম, হাইড্রোজেন কি পারঅক্সাইড। এটা হাইড্রোজেন পারঅক্সাইড। এখন এখানে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে একটু ডাউট আছে। হাইড্রোজেন পারঅক্সাইড এমন একটা যৌগ, সে জারকের ভূমিকাও পালন করে, বিজারকের ভূমিকাও পালন করে। এই যৌগটা যখন একটা শক্তিশালী জারকের কন্টাক্টে আসে, কেমন শক্তিশালী জারক, এই যৌগটা যখন একটা শক্তিশালী জারকের কন্টাক্টে আসে, তখন এটা বিজারকের ভূমিকা পালন করে। আর এই হাইড্রোজেন পারঅক্সাইডটা যখন একটা শক্তিশালী বিজারকের কন্টাক্টে যায়, তখন এই হাইড্রোজেন পারঅক্সাইডটা জারকের ভূমিকা পালন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হাইড্রোজেন পারঅক্সাইডটা কি? জারক ও বিজারক, জারক ও বিজারক উভয় ধর্ম প্রদর্শন করে। জারক ও বিজারক, এই অংশটা একটু উঠে নাও। সালফার ডাই অক্সাইড তো মনে হয় জারক বিজারক উভয়টাই। সালফার ডাই অক্সাইড নিয়ে আমাদের এখানে নাই, এর চেয়ে একটু কমপ্লেক্স টাইপের কম্পাউন্ড নিয়ে কাজ তো এই কারণে এরকম অনেক উদাহরণ আছে, বাট আমরা অতগুলো যাব না। হ্যাঁ, জারক ও বিজারক উভয় ধর্ম তোমার কি করে বলতো? প্রদর্শন করে। উভয় ধর্ম প্রদর্শন করে। এখানে তোমার মিনিমাম 7-8টা রিঅ্যাকশন তোমার শিখতে হবে, রেডক্স রিঅ্যাকশন। 7-8টা লিখলে তুমি আইডিয়া করতে পারবা জাস্ট বিক্রিয়াটা কিভাবে করবো। ওই 7-8টা রিঅ্যাকশন আমরা খুব বড় মেথডে করব, 3 মার্কে আমাদের এক্সামটা লিখতে হবে। ওই রিঅ্যাকশনটা আবার 1 মিনিট টাইম নিলে অনেক টাইম হয়ে যায়, 30 সেকেন্ডে কিভাবে করতে হয় সেটার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সো এই বিক্রিয়া, কারণ এই বিক্রিয়া যদি তুমি না পারো, এটার সাহায্যে খুব ভালো মানের এমসিকিউ আসে এবং এটার সাহায্যে খুব ভালো মানের সিকিউ কোশ্চেন আসে, ওগুলো একটাও তুমি অ্যান্সার করতে পারবে না। এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। এই চ্যাপ্টারে এই রেডক্স রিঅ্যাকশনের আলোকে তোমার 3 মার্কের কোশ্চেন আসে, 4 টোটাল 7 মার্কের একটা কোশ্চেন আসে। সো এটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। তাহলে এটা জারক আর বিজারক উভয় ধর্মের প্রদর্শন। তার মানে আমি তিনটা কথা বলছি। একটা জারককে আইডেন্টিফাই করার জন্য সকল অধাতু, কার্বন আর হাইড্রোজেন এক্সেপ্ট কার্বন এবং হাইড্রোজেন বাদে সকল অধাতু হচ্ছে কি তোমার জারক। ইক লবণ এবং এদের ক্যাটায়ন হচ্ছে কি জারক। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হাইড্রোজেন পারঅক্সাইড জারক, কিন্তু কন্ডিশন হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড জারক আর বিজারক উভয় ধর্ম কি করে? প্রদর্শন করে। এখন তুমি একটু দেখো, তুমি যদি এই জিনিসটুকু যদি মাথায় রাখতে পারো, আমি যদি বলি অধাতু যদি জারক হয়, তাহলে আমি বলতে পারি অধাতুর বিপরীত বৈশিষ্ট্য কি ধাতু, ধাতু হবে কি বলতো? বিজারক। আমি যদি বলি ইক লবণ, এটা যদি তোমার কি হয়? জারক হয়। ইক লবণের বিপরীতটা কি বলতো? আশ্লব, যেটা সর্বনিম্ন যোজনী দিয়ে যৌগ গঠন হয়, তাহলে সেটা হবে কি তোমার? বিজারক। এখন তোমার এই দুটো পয়েন্ট তুমি যদি একটা জিনিস মনে রাখতে পারো, আমি যদি বিজারক চেনার উপায়, এটা হচ্ছে বিজারক চেনার উপায়, তুমি একটা মাথায় রাখো, দেখবে এগুলো খুবই সিম্পল, বাট তুমি মাথায় রাখতে পারতেছ না, কারণ তুমি মনে রাখা ট্রাই করতেছো। বিজারক চেনার উপায়, ওখানে বলছি কার্বন আর হাইড্রোজেন নাই, আর এখানে কি বলতো? কার্বন এবং হাইড্রোজেন আছে, কার্বন ও হাইড্রোজেন সহ, হাইড্রোজেন সহ ওখানে বলছি সকল অধাতু, আর এখানে হবে কি বলতো? সকল কি ধাতু। ধাতু হচ্ছে কি তোমার বিজারক, এটা হচ্ছে বিজারক। ওকে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এটা কি সকল ইক লবণ, তাহলে এখানে হবে কি? সকল আশ্লব, লবণ এবং এদের ক্যাটায়ন, এদের ক্যাটায়ন। আমি যদি এটার উদাহরণ যদি দিতে চাই, উদাহরণ দেওয়ার আগে তুমি এটা একটু উঠে নাও।
আমরা একটু উপরে টেবিল আকারে করে দেবো ইক্লোবনের মতো। এটা একটু উঠে নেওয়া আগে। আর এই পর্যন্ত ডাউট থাকার কথা না। জি স্যার, ডাউট নেই। স্যার দুটাতেই কেন ক্যাটায়ন হলো? এটা কোনো কথা হইলো ভাই? ক্যাটায়ন হচ্ছে, ক্যাটায়নে কি থাকে বলতো? ইলেকট্রন বেশি থাকে না ইলেকট্রন কম থাকে? ইলেকট্রন কম থাকে। অ্যানায়নে ইলেকট্রন বেশি থাকে। ক্যাটায়নের কাজ কি? তোমার ক্যাটায়নের কাজ কি বলতো? ইলেকট্রন যার কম আছে সে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে, যার ইলেকট্রন বেশি আছে সে ইলেকট্রন কি করবে? দান করবে। তাহলে ক্যাটায়নের কাজ কি? ধনাত্মক আয়ন মানে ইলেকট্রন কম, এই কারণে একটা বিক্রিয়া তারা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। ঠিক আছে কিনা? আর অ্যানায়ন মানে হচ্ছে কি ইলেকট্রন বেশি, সে বিক্রিয়া ইলেকট্রন ডোনেট করবে। আমি যদি এটার ক্ষেত্রে আমি যদি উদাহরণটা যদি দিতে চাই, দেখো এটার ক্ষেত্রে যদি উদাহরণ দিতে চাই, তুমি যদি এই লেকচারগুলো সিকোয়েন্স অনুযায়ী যদি না করো তাহলে কিন্তু কোনো লেকচার বুঝতে পারবো না, কিন্তু এখন পর পর অনেকগুলো লেকচার। এখানে এটা দেখো, আমি যদি যেমন যদি জানি তবে আমি এখানে আঁশ লবণ একবারে লিখে দিলাম, মৌল টুলো লিখলাম না। আর এখানে কি কপারের ক্ষেত্রে আমরা কত লিখছি? 1 এবং 2। তাই কপারে আঁশ লবণ হবে কি? CuCl। এটা কি কিপ্রাম। আর আঁশের জন্য কি হবে? কম যোজনী কপার। মনে রাখতে ট্রাই করো, 1 এবং 2। 1 দিলে হবে আঁশ, 2 ব্যবহার করলে ই। এখানে যেহেতু কপার একটা কোলনকে ধরছে তার যোজনী 1, তাহলে এই কিপ্রামের সাথে আঁশ আসবে। তুমি দেখো, আর এই ক্লোরিনের জন্য কি হবে? ক্লোরাইড। যখন এই দুটো অংশ এক হতে যাবে, একত্রে যুক্ত হতে যাবে, তখন তোমার কি হবে? এই আম অংশটা বাদ হয়ে যাবে, এই অংশ আর এই অংশ একত্রে কি হবে? যোগ হবে। তখন এটা যদি একত্রে যোগ হয় তখন এটার নাম হয়ে যায় কি? কিউ প্লাস। এটার নাম হয়ে যায় কি? কিউ প্লাস কি তোমার ক্লোরাইড, এটার নাম। তুমি দেখো এটার ক্যাটায়নটা হচ্ছে কি? এখানে ক্যাটায়নটা কে আছে? কপার একটা ক্লোরিনকে ধরছে, কপার কি হবে? প্লাস। তুমি দেখো আমি যদি আয়রনের উদাহরণটা দিই, আয়রন কি দুটো যোজনী প্রদর্শন করে, এটা 2 একটা 3, 2 যোজনী প্রদর্শন করলে আস, তাহলে এটা কি ফেরাম, ফেরাম প্লাস আস, তখন এটার নাম হয়ে যাবে ফেরাস ক্লোরাইড। এটার নাম হয়ে যাবে ফেরাস ক্লোরাইড। একবারে লিখে দিলাম। এর ক্যাটায়ন কি আয়রন দুটোকে ধরে রাখছে Fe2+। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। এসএন দুটো যোজনী প্রদর্শন করে, একটা হচ্ছে কি তোমার 2, একটা হচ্ছে 4। 2 যোজনী প্রদর্শন করলে এটা দুইটা ক্লোরিনকে ধরবে, এটা কি এস্টেনাম। এটা একটু পুরোটা লিখে দিলাম, এস্টেনাম। যেহেতু তোমার এখানে কি করলো যে তার কম যোজনী, এই কারণে এখানে আসবে কি? আঁশ। আর এই ক্লোরিনের জন্য কি হবে? ক্লোরাইড। এটা কি ক্লোরিনের জন্য কি হবে? ক্লোরাইড। তাহলে এটা কি তোমার এস্টেনাম, এই আম চলে যাবে, তাহলে এই অংশ আর এই অংশ অ্যাড হবে, তখন এটার নাম হয়ে যাবে কি? এস্টেনাস। এস্টেনাস কি তোমার ক্লোরাইড। তুমি দেখো এখানে এসএন কয়টা ক্লোরিনকে ধরে রাখে? দুটো, এই কারণে এসএন কি হবে? দেখো কারো কোনো ডাউট আছে কিনা? নো স্যার। ফেসবুক পার্টি কোনো ডাউট আছে কিনা বলো? লেখা কি ক্লিয়ার দেখা যায় নাকি? জি স্যার, ক্লিয়ার। নেটটা একদম মনের মতো পাই না, বুঝছো? স্যার এখন সব জায়গায় সব নেটই সমস্যা করতেছে। এখন এটা দেখো, এটা হচ্ছে থার্ড পয়েন্ট, সকল হ্যালাইড আয়ন।
আমরা হ্যালোজেনকে চিনি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। এটা হচ্ছে সকল হ্যালাইড আয়ন। এরা হচ্ছে বিজারক। হ্যালাইড আয়ন কারা? আমরা হ্যালোজেনকে যদি চিনি কারা কারা? ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে হ্যালাইড আয়ন কারা হবে? ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আর আয়োডিন। এরা সবাই কার ভূমিকা হচ্ছে কি? এরা সবাই কি তোমার বিজারক। তুমি জারক আর বিজারক আইডেন্টিফাই করার জন্য শুধু একটা আপাতত মনে রাখো, তো তিনটা পয়েন্ট মনে রাখো। কার্বন আর হাইড্রোজেন ব্যতীত সকল অধাতু জারক, ইথিলবন এবং এদের ক্যাটায়ন হচ্ছে কি তোমার জারক, এবং থার্ড পয়েন্টটা হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো কি তোমার জারক। একটা মনে রাখতে অন্যটা ভুলে গেলেও চলবে, বাট দুটোই মনে রাখার কোনো ট্রাই করো না, দেখা যায় দুটোই ভুলে যাচ্ছে লাস্টে। এখানে তুমি একটা মনে রাখো, অন্যটা তুমি এমনিতেই পারো। কারণ একটা বিক্রিয়া তুমি যদি সহজে, আমরা একটা বিক্রিয়া থেকেও জারক বিজারক আইডেন্টিফাই করতে পারি, কিন্তু এটাতে যদি আমরা একটা যৌগ দেখে যদি করতে পারি সাথে সাথে, তাহলে আমরা ইজিলি আমরা এর ক্যালকুলেশনটা ভালোভাবে করতে পারি। ওকে, এটা উঠে নাও। এখানে একটা নোট লিখতে হবে। রেডক্স বিক্রিয়াটা তিনটা মাধ্যমে ঘটে, যেটা আমি একটু আগে বলে আসছি। রেডক্স বিক্রিয়া মানে জারণ বিজারণ বিক্রিয়া অ্যাসিডীয়, এটা ক্ষারীয় এবং নিরপেক্ষ মাধ্যমে সংঘটিত হয়। নিরপেক্ষ মাধ্যমে এটা তোমার কি হবে? সংঘটিত হয়। বাট আমাদের সিলেবাস যে সমস্ত বিক্রিয়া ক্ষারীয় মাধ্যমে, এই মাধ্যমগুলো কি করে বিক্রিয়াটাকে ফাস্ট করে। অ্যাসিড যোগ করলে যে সমস্ত বিক্রিয়া খুব ধীরে ধীরে হয়, অ্যাসিড যোগ করলে অ্যাসিডের প্রতি যদি ভালো রেসপন্স করে ওরা, তাহলে বিক্রিয়াটাকে অনেক বেশি ফাস্ট করে। অনেক বিক্রিয়া অ্যাসিডের প্রতি রেসপন্স করে না, ক্ষারের প্রতি রেসপন্স করে, তখন ক্ষার যোগ করলে তখন এই বিক্রিয়াটা কি করে? ক্ষারীয় মাধ্যমে সংঘটিত। কিন্তু আমাদের সিলেবাসটা দুটো মাধ্যমটা নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে কি তোমার অ্যাসিডীয় মাধ্যম আর একটা হচ্ছে নিরপেক্ষ মাধ্যম। এই ক্ষারীয় মাধ্যমটা আমাদের সিলেবাসে নেই, এটা আউট অফ সিলেবাস, এটা আমাদের সিলেবাসে কি না, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমরা যখন পড়ালেখা করছি তখন এটা ছিল, এখন আমাদের সিলেবাস থেকে ক্ষারীয় মাধ্যমে যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াটাকে কেটে ফেলা হয়েছে। তাহলে আমরা কোন কোন আয়নের পারস্পরিক রূপান্তর শিখবো? যে সমস্ত বিক্রিয়াগুলো অ্যাসিডীয় মাধ্যমে সংঘটিত হয়, অর্থাৎ যে সমস্ত বিক্রিয়া কি থাকবে জারক বিজারকের পাশাপাশি অ্যাসিড থাকবে। আর একটা হবে কি নিরপেক্ষ মাধ্যম, অর্থাৎ যে সমস্ত বিক্রিয়া শুধু জারক আর বিজারক থাকবে, সেই সমস্ত বিক্রিয়া নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা আলোচনা করার আগে আমাদের জানতে হবে বিক্রিয়কে কিছু আয়ন থাকলে উৎপাদে কোন আয়নগুলো উৎপন্ন হয়, সেই জিনিসগুলো আমরা জানব। এটা হচ্ছে অ্যাসিডীয় ও নিরপেক্ষ মাধ্যমে আয়নের পারস্পরিক রূপান্তর। আয়নের পারস্পরিক তোমার কি হবে? একটু দেখো, এটা তোমার একটু মনে রাখতে হবে। একটা বিক্রিয়া অ্যাসিডীয় মাধ্যমে, যেমন হচ্ছে তুমি রেসপন্স করবে, আমি যদি একটা যৌগ লিখি KMnO4, বলো এই যৌগটায় দর্শক আয়নটাকে বলো তো, তুমি অনুমান নির্ভর দর্শক আয়নে যাও, ওটা দেখে দেখে বলো। K প্লাস। পটাশিয়াম। পটাশিয়াম। পটাশিয়াম না, K প্লাস। এখান থেকে আমরা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব, সবাই একটু বোঝার ট্রাই করবো। আমরা যদি এটাকে দর্শক আয়ন বাদ দিয়ে লিখি, তাহলে আমি কি লিখতে পারি? MnO4। এখানে দর্শক আয়ন হচ্ছে তোমার কি, এখানে কে আছে বলো তো? KMnO4। দর্শক আয়ন হিসেবে কাজ করতেছে কি? K প্লাস।
আমি এটাকে যদি বাদ দিয়ে লিখি তাহলে লিখতে পারি কি MnO4। আমি যদি এখান থেকে কি ধনাত্মক অংশটাকে বাদ দিছি, আমি যদি ধনাত্মক অংশ যদি বাদ দিই তাহলে এটা অবশ্যই ঋণাত্মক হবে। এখানে যদি আমি দুটো ধনাত্মক বাদ দিই তাহলে এটার ঘাড়ের উপর অর্থাৎ এটার পাওয়ারে দুটো ঋণাত্মক এসে কি হবে বলতো যুক্ত হবে। এটা এখান থেকে যদি আমি একটা ধনাত্মক বাদ দিয়ে লিখি তাহলে এটার ঘাড়ের উপর একটা ঋণাত্মক হবে। আমি এটাকে কি লিখি k প্লাস আর MnO4 মাইনাস, এটাকে বাদ দিলে MnO4 মাইনাসটা এখানে চলে আসে। এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে বলছি যে আমি এখানে দর্শক আয়ন যদি হয় k প্লাস, তুমি যদি চিনতে পারো তাহলে এটাকে আমি যদি বাদ দিয়ে লিখি তাহলে MnO4 লিখতে পারি। আমি এখান থেকে বাদ দিয়ে লিখছি কাকে ধনাত্মক, তাহলে এখানে হবে কি ঋণাত্মক। k এর জারণ সংখ্যা কত প্লাস 1, k কয়টা ধনাত্মক চার্জ ক্যারি করতে পারে একটা ধনাত্মক চার্জ, k এখান থেকে কয়টা ধনাত্মক চার্জ নিয়ে যাচ্ছে একটা ধনাত্মক চার্জ, এখান থেকে যে কয়টা ধনাত্মক চার্জ নিয়ে যাবে এটার ঘাড়ের উপর সেই কয়টা ঋণাত্মক চার্জ এসে যুক্ত হবে। তাহলে এটার ঘাড়ের উপর কি হবে এটা ঋণাত্মক। আর যদি এখানে k2 থাকতো ধরে নাও, তাহলে এখানে এটা যদি তোমার কি হতো k2 যদি থাকতো তাহলে এটা কি একটা পটাশিয়াম +1 চার্জ কে ক্যারি করে, তো দুটো পটাশিয়াম কি +2 চার্জ ক্যারি করে। অর্থাৎ পটাশিয়াম যখন আমি বাদ দিয়ে লিখি তখন এই পটাশিয়াম দুটো পটাশিয়াম দুইটা প্লাস চার্জ নিয়ে যায়, তাহলে এটার ঘাড়ের উপর দুইটা মাইনাস চার্জ হবে। এটা যে কয়টা ধনাত্মক চলে যাবে সেই কয়টা ঋণাত্মক হবে, এটা হচ্ছে কথা। তাহলে এটা আমাদের k আর এটা হচ্ছে a। যদি তোমার বিক্রিয়কে MnO4, এটাকে আমরা বলি পটাশিয়াম আর এটা হচ্ছে পারম্যাঙ্গানেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই আয়নটার নাম হচ্ছে কি পারম্যাঙ্গানেট আয়ন, এই যৌগমূলকটার নাম কি পারম্যাঙ্গানেট। যদি বিক্রিয়কে পারম্যাঙ্গানেট থাকে প্রোডাক্টে 100% Mn2+, এটা নিয়ে কোনো ভাবতে হবে। এখন তুই বলতে পারো যে এই অবস্থা থেকে এই অবস্থা কেন হবে, কারণ এই অবস্থাটা আনস্টেবল আর এই অবস্থা কি তার স্টেবল অবস্থা। এখন তুমি বলবা আপনি কিভাবে বুঝলেন এটা আনস্টেবল এটা স্টেবল। একটা আয়ন আনস্টেবল, এখানে যে ম্যাঙ্গানিজ আয়নটা আছে এটা আনস্টেবল আয়ন, আর এখানকার Mn2+ যে আয়নটা আছে এটা স্টেবল। এটা বোঝা যায় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, ইলেকট্রনিক কনফিগারেশনের মাধ্যমে এগুলো ব্যাখ্যা করতে। আমাদের এগুলো ব্যাখ্যা করার এখন এখানে সুযোগ নেই। এগুলোর মাধ্যমে আমাদের মনে রাখতে হবে রিঅ্যাকট্যান্টে যদি Mn, এখানকার Mn এর চার সংখ্যা আমি যদি ক্যালকুলেশন করি, আমি যদি একটু এটাকে আরেকটু দেখাই, প্রথমে একটাই দেখাচ্ছি, এটা হচ্ছে কত -4। এটার চার সংখ্যা যদি আমি কাউন্ট করি, দেখো এটা যদি হয় একটু বোঝার ট্রাই করো। এখানে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা কিভাবে করবা সেটা ইজিলি বের করা যায়। দেখো এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা কত, দেখো এটা কি প্লাস, এটার জন্য চার সংখ্যা আমি জানি +1। অক্সিজেনের চার সংখ্যা কত বলতো -2, চারটা অক্সিজেনের জন্য কত হবে বলতো -8, এই হচ্ছে -8। এর জন্য চার সংখ্যা +1, অক্সিজেনের চার সংখ্যা -2, চারটা অক্সিজেনের জন্য কত হবে -8। একটা যৌগের টোটাল জারণ সংখ্যা যোগফল 0, তাই +1 এর সাথে কত যোগ করলে বলতো 0 হবে, +1 -8 কত যোগ করলে 0 হবে +7, কত যোগ করলে 0 হবে +7। অর্থাৎ এখানে যে ম্যাঙ্গানিজ আছে এটা একই রকম, এটা হচ্ছে যৌগ ফরম্যাটে ম্যাঙ্গানিজ +7 আর এটা আয়ন ফরম্যাটে ম্যাঙ্গানিজ কি +7, এখানেও ম্যাঙ্গানিজের চার সংখ্যা +7। তাই এখানে যে ম্যাঙ্গানিজটা আছে তার চার সংখ্যা কি +7, এটা অনেকটা আনস্টেবল আর এটা কি তোমার স্টেবল। এই কারণে বিক্রিয়ায় কি হয় এই রিঅ্যাকট্যান্ট থেকে কি তৈরি করবে প্রোডাক্ট তৈরি। এই চার সংখ্যাটা আমি আবার বলছি এর জন্য +1, ম্যাঙ্গানিজ তোমার কাছে আননোন, অক্সিজেন তোমার কাছে নোন, আগে নোন গুলো লিখবা পরে লিখবা আননোন। একটা অক্সিজেনের চার সংখ্যা -2, তোমার কি হবে চারটা অক্সিজেনের জন্য হবে কত -8। তাহলে আমরা জানি একটা যৌগের টোটাল চার্জের যোগফল হয় কত 0, +1 আর -8 এটার সাথে কত যোগ করলে ম্যাঙ্গানিজের নিচে কত লিখলে তোমার কি হবে 0, অর্থাৎ ম্যাঙ্গানিজের চার সংখ্যা কত +7। Mn +7 এর চেয়ে Mn2+ কি স্টার্ট। এই কারণে এটা যখন বিক্রিয়া স্টার্ট করবে অবশ্যই এটা কি হবে Mn2+ আয়নটা। কিন্তু এটা কোন মাধ্যমে এসিডিও নিরপেক্ষ মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমের কথা আমি এখানে বলছি। ক্ষারীয় মাধ্যমে তোমার কি চেঞ্জ রূপ তোমার চেঞ্জ হয়ে যায়। ওকে তুমি দেখো এই কথাটুকু তুমি বুঝতে পারছো কিনা, তারপর আমি আগাবো, এর আগে আগাবো না। বুঝতে পেরেছি স্যার।
হ্যাঁ, জি Facebook স্যার বুঝেছি। ইয়েস স্যার। স্যার আরেকবার একটু রিপিট করেন। ফেসবুক পার্টি বলতে হবে, কথা বলতে হবে। আমি এটা বলছি যে এটা থেকে এটা অবশ্যই তুমি বুঝতে পারছো যে তোমাকে প্রথমে একটা যৌগ থেকে দর্শক আয়ন জানতে হবে। দর্শক আয়নটা এখানে কে, এটাকে বাদ দিয়ে MnO4 লিখতে হবে। কে একটা ধনাত্মক নিয়ে যায়, যে কয়টা ধনাত্মক নিয়ে যাবে এটার ভারের উপর সেই কয়টা ঋণাত্মক হবে। কে +1 চার্জ ক্যারি করে, তার জারণ সংখ্যা প্লাস হবে, এখানে এটার ভারে মাইনাস। কোন একটা বিক্রিয়ার সিস্টেমে যদি MnO4 মাইনাস আয়ন থাকে, প্রোডাক্টে 100% MnO4+। যেমন তুমি দেখবা রিঅ্যাকট্যান্টে যদি অ্যামোনিয়া থাকে, প্রোডাক্টে 100% অ্যামোনিয়াম হয়। রিঅ্যাকট্যান্টে যদি কার্বনেট থাকে, প্রোডাক্টে অলওয়েজ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। রিঅ্যাকট্যান্টে যদি কার্বন ডাই অক্সাইড থাকে, প্রোডাক্টে 100% কার্বনেট হয়। ঠিক একই রকম এই অবস্থা যদি থাকে, এটা কি হবে Mn2+। এখন এটা আর এটার ক্ষেত্রে বলছি আমি, এই অবস্থাটা হচ্ছে তার আনস্টেবল অবস্থা, এই অবস্থাটা স্টেবল অবস্থা। এই একটা বিক্রিয়া যখন এটা পার্টিসিপেট করে, তখন আনস্টেবল অবস্থা থেকে সে তার স্টেবল জারণ অবস্থায় কি হয় চলে যায়। আমি সোডিয়াম বিক্রিয়ার সময় সোডিয়াম আয়ন হয় কেন, তার মেন রিজনটা কি? আমি যদি বলি সোডিয়াম বিক্রিয়ার সময় Na+ তৈরি হয়, তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত, 2 8 1, আর এটা কত 2 8। এই কারণে কি হয়, এটা থেকে এটা তৈরি হয়ে যায়। এটা কি আনস্টেবল, এটা কি তোমার স্টেবল। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, আমি যদি ক্যালকুলেশন করি, K এর জন্য +1। একটা অক্সিজেন, ম্যাঙ্গানিজটা আমার কাছে নতুন, এই কারণে অক্সিজেনে গেছে। অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি যোজনী 2। একটা একটা মোলের জারণ সংখ্যা, যোজনী যত জারণ সংখ্যা তত। যদি ধাতু হয় তাহলে ধনাত্মক, অধাতু হলে কি হবে তোমার ঋণাত্মক। অক্সিজেন যেহেতু অধাতু, জারণ সংখ্যা -2। একটা অক্সিজেনের জন্য যদি -2 হয়, 4টা অক্সিজেনের জন্য কত হবে -। একটা যৌগে টোটাল জারণ সংখ্যা কত হয় 0। এটা যদি +1 হয়, এটা যদি -8 হয়, তাহলে টোটাল জারণ সংখ্যা এখানে কত লিখলে তোমার কি হবে 0 হবে, অবশ্যই +7। দেখো +7 আর +1 আর এটা কি -8, ক্যালকুলেশন করলে কত হবে তোমার 0 হবে। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত +7, ম্যাঙ্গানিজ Mn7+ হচ্ছে, Mn2+ কি স্টেবল। এইখানে বিক্রিয়া করার সময় সবাই আনস্টেবল স্টেট থেকে কোন স্টেটে যেতে চায়, স্টেবল স্টেটে সে চলে যেতে চায়। এটা হইছে, এটা তোমার একটু মনে রাখতে হবে। এটা দেখো সেকেন্ড স্টেপে আমি যদি বলি, এখানে MnO4- এটা পুরোটার নাম হচ্ছে পারম্যাঙ্গানেট, এটা পটাশিয়াম, এটা পারম্যাঙ্গানেট, তাহলে এটা পুরোটার নাম হবে কি পারম্যাঙ্গানেট আয়ন। এটা পারম্যাঙ্গানেট, এটা এটা MnO4- এটা নাও। আমি উপরের অংশটা একটু ডিলিট করে দেবো, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তুমি একটু দেখো, এটা এটা হচ্ছে সেকেন্ড। এগুলো পড়তে তোমার বেশি সময় লাগবে না, প্রথম প্রথম একটু আনিনি, তারপর লাগবে না। এটাকে আমরা লিখে দিচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেট। বলো এখানে দর্শক আয়ন কে? স্যার K+। তুমি দেখো এই প্লাসকে আমরা যদি বাদ দিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি Cr2. কে বাদ, তাহলে একটা পটাশিয়াম তার যোজনী 1, তার চার সংখ্যা +1, পটাশিয়াম আছে 2টা, তাহলে তার চার সংখ্যা কত +2। পটাশিয়াম যাওয়ার সময় কয়টা ধনাত্মক নিয়ে যায় 2টা, তাহলে এটার ঘাড়ের উপর কয়টা ঋণাত্মক হবে 2টা। এটার নাম পটাশিয়াম, এটা হচ্ছে ডাইক্রোমেট। তার মানে এই আয়নটার নাম হচ্ছে কোন আয়ন, ডাইক্রোমেট আয়ন। এটা যখন বিক্রিয়ায় থাকবে, এটা 100% Cr3+। এটা ক্রোমিয়াম কি তোমার 3+। তার আনস্টেবল থেকে স্টেবল আয়নটা তোমার জানতে হবে।
তাহলে এটা না জানলে তোমার বিক্রিয়া তোমার বোঝানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, 2 থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2, এটা অক্সালিক অ্যাসিড, এটা অক্সালিক অ্যাসিড। আমি যদি বলি আমি কিন্তু এখানে জারক আর বিজারকের পারস্পরিক রূপান্তর দেখাচ্ছি, এটা কিন্তু কোনো অ্যাসিডের না। আমি কিন্তু এখানে অক্সালিক অ্যাসিডটা একটা বিক্রিয়া জারক অথবা বিজারকের ভূমিকা পালন করবে, সে যেটার ভূমিকায় পালন করুক না কেন, আমি এসিসি বলতেছি। বলো এই যৌগে দর্শক আয়নটাকে H প্লাস। H plus আচ্ছা আমি যদি H কে যদি রিমুভ করে দিই, এটা যদি বাদ দিই, তাহলে এখানে লিখতে পারি C2O4। তুমি দেখো একটা হাইড্রোজেনের 4 সংখ্যা +1, দুটো হাইড্রোজেনের জন্য +2, এটাকে যখন আমি বাদ দিই এটা যখন চলে যায় তখন দুইটা ধনাত্মক নিয়ে যায়। তো দুটো ধনাত্মক যখন নিয়ে যাবে ওর ঘাড়ের উপর দুটো ঋণাত্মক রেখে যাবে। এই আয়নটার নাম হচ্ছে অক্সালেট আয়ন। কিভাবে আসছে এগুলো নিয়ে কথা বলছি। অক্সালেট আয়ন শনাক্তকরণে কথা বলছি। রিঅ্যাক্ট্যান্টে যদি অক্সালেট থাকে প্রোডাক্টে 100% কার্বন ডাই অক্সাইড, এটা নিয়ে কোনো ভাবার কিছু নেই, এটা হবে কি কার্বন ডাই অক্সাইড। এটা উঠাই নাও, আমি কিন্তু নিচের অংশটা একটু ডিলিট করব। তুমি দেখো এটা হচ্ছে 4 নম্বর পয়েন্টে এই যৌগটার নাম, এই যৌগটা তুমি 9 এ পড়ে আসছো, সোডিয়াম থায়োসালফেট। এটার নাম কি তোমার? সোডিয়াম, এটা কি থায়োসালফেট। আমি যদি এই জিনিসটাকে আমি যদি বলি এই যৌগের আসলে দর্শক আয়নটা কি? Na প্লাস। সোডিয়াম প্লাস। আমি যদি Na কে যদি বাদ দিয়ে লিখি, Na বাদ, তাহলে এখানে থাকবে কি H2O3। একটা সোডিয়াম কত চার্জ ক্যারি করে গ্রুপ 1 এর মৌল যদি নিয়ে +1, তাহলে দুটো সোডিয়াম কত +2 নিয়ে যায়। এটা যদি +2 নিয়ে যায় তাহলে ওর ঘাড়ের উপর 2- রেখে যাবে, যত নিয়ে যাবে তার ঘাড়ে তত রেখে যাবে। তাহলে এই আয়নটার নাম, এটা যদি সোডিয়াম হয় এটা কি থায়োসালফেট, তাহলে এটার নাম কি থায়োসালফেট আয়ন। এটার নাম কি তোমার থায়োসালফেট কি তোমার আয়ন। এটা যদি থাকে অবশ্যই তোমার প্রোডাক্টে H4O6 2- আয়ন। এটার নাম হচ্ছে টেট্রাথায়োনেট। এটা একটা যৌগমূলক, এটা একটা যৌগমূলক। যৌগমূলকের ওভাবে স্পেসিফিক নাম বলা যায় না, হ্যাঁ, কোনো ক্যালকুলেশন করা যায় না। এটার নাম হচ্ছে টেট্রাথায়োনেট। এটা হচ্ছে টেট্রাথায়োনেট। তুমি দেখো আমরা বেশি লিখবো না, 9টা লিখলেই হবে, হ্যাঁ, পরেরগুলো ইজি, প্রথম কমপ্লেক্স গুলো লিখে দিচ্ছি। তুমি দেখো আমি যদি এখানে হাইড্রোজেন H2O2, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হাইড্রোজেন পারঅক্সাইড। আগে তো বোঝার ট্রাই করতে হবে। বলো এই যৌগে আসলে দর্শক আয়নটা কি? H প্লাস। sir H plus H কে বাদ দিলে এখানে লিখতে পারি O2। তাই এটা যদি O2 হয়, দুটো হাইড্রোজেন দুইটা ধনাত্মককে নিয়ে যায়, তাহলে এটার ঘাড়ের উপর কি দুটো ঋণাত্মক রেখে যাবে। এই যৌগ, এই আয়নটা যখন কোন একটা রিঅ্যাকট্যান্টে থাকে অথবা এই যৌগটা যেটা হোক না কেন, এই আয়ন অথবা এই যৌগ এরা যখন রিঅ্যাকট্যান্টে থাকবে অলওয়েজ অক্সিজেন, তাহলে এটার নাম হচ্ছে কি হাইড্রোজেন, এটা হচ্ছে কি পারঅক্সাইড, তাহলে এটার নাম হবে কি O2 2-, এটার নাম হবে কি পারঅক্সাইড, এটার নাম হবে কি পারঅক্সাইড আয়ন। এখন এটা যদি আমি গাঠনিক সংকেত দেখি, এটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন, এই মাইনাস এই মাইনাস। আমরা জানি পারঅক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা কত হয় -1, এই অক্সিজেনের উপর -1, এই অক্সিজেনের উপর -1। তাহলে এটা কি তোমার পারঅক্সাইড যদি থাকে অলওয়েজ কি। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলো। ওইটা কি টেট্রাথায়োনেট আয়ন না টেট্রাথায়োনেট, টেট্রা থাপ্পড় চপ্পর না, টেট্রাথায়োনেট, বুঝতে পারছো? জি স্যার। সামিয়া ইসলাম, তুমি কি নিওনেট? জি স্যার। নিওনেট সামিয়া,
তুমি বায়োলজি পড়ো কার কাছে? পদার্থ স্যারের কাছে? জি স্যার। আচ্ছা দেখো তো এই পর্যন্ত কার কোনো ডাউট আছে কিনা? হাড্ডি টুডি ব্যথা করে কেন? হ্যাঁ তোমার জুম পার্টি বলতে হবে তো, কথা বলতে হবে। না ডাউট নেই। No doubt, sir. বুঝতে পারছি স্যার। আচ্ছা ফেসবুক পার্টি কথা বলতে হবে। জি স্যার বুঝেছি। ফেসবুক পার্টি কথা বলতে হবে। দেখি আমি 5টা লিখে ফেলছি, সমস্যা নেই, আর অল্প কয়েকটা আছে। কথা বলতে হবে তো ফেসবুক পার্টি। আচ্ছা মার্জিয়া আপোস কোনটা বুঝতে পারো না? তুমি কি এখান থেকে কোনটাই বুঝতে পারো না মার্জিয়া? মার্জিয়া আপোস কোথায়? বাচ্চারা কি রেখে চলে যায় কমেন্টস করে, এটা খুবই খারাপ। খবর নেই। ওকে এখানে কি দেখো পরেরটা হচ্ছে আমরা 5টা লিখে ফেলছি মনে হয়, সম্ভবত 5টা লিখছি না নাকি? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে 6 নম্বর। Fe2+ যদি থাকে তাহলে হবে Fe3+। এটা রিভার্সিবল সাইন, অর্থাৎ এটা থাকলে এটা তৈরি হবে, এটা থাকলে এটা। আগেরগুলোর ক্ষেত্রে কিন্তু লেখে নেই, আগেরগুলো হচ্ছে বিক্রিয় থেকে ওরা, এটা থাকলে এটা তৈরি হয়, এটা থাকলে এটা তৈরি হয়। এটা দেখো I- যদি থাকে তাহলে হয় I2, মনে রাখতে হবে। স্যার আগেরগুলো কি এরকম ছিল? আগেরগুলো ছিল না, এখনগুলো যেগুলো লিখতেছি সেগুলো এগুলো রিভার্সিবল সাইন, এরকম দেখবে। আগেরগুলোর ক্ষেত্রে এরকম সাইন দিই নাই কিন্তু। I- থাকলে হবে I2, I2 থাকলে কি হবে তোমার I-। এটা হচ্ছে 8 নম্বর। এটা হচ্ছে সালফাইড। সালফাইড থাকলে অলওয়েজ হবে সালফাইড। এটা থাকলে এটাই কনভার্ট হয়, এটা থাকলে এটাই কনভার্ট হয়। এটা হচ্ছে তোমার 9। এটা লাস্টের গুলো খুবই সহজ আছে। এটা হচ্ছে তোমার কপার 2+, এটা থাকলে হয় কপার প্লাস, এটা থাকলে এটাই কনভার্ট হবে। হ্যাঁ এটাই দরকার হবে, এটা একটা ওয়েতে আবার কনভার্সন হবে। একটু দেখো এই তিনটা মনে রাখতে হবে, এটা থাকলে এটা, এটা থাকলে এটা চেঞ্জ হয়ে যায়, দুটোই রিভার্সিবল। ফরওয়ার্ডও যেতে পারে, ব্যাকওয়ার্ডও যেতে পারে। তার মানে হচ্ছে তোমার এই যে 9টা আয়নের যে কনভার্সন, এগুলো আমরা দেখাইছি শুধুমাত্র এসিডিও মাধ্যমে এবং নিরপেক্ষ মাধ্যমে। এটা যদি ক্ষারীয় মাধ্যমে হয় অনেক ক্ষেত্রে তোমার চেঞ্জও আছে, সেটা আমরা পরে কিছু আমরা দুই একটা দেখাবো, সেটা পরে KMNO4 এর ক্ষেত্রে আমরা দেখাবো। এরকম দুই একটা ক্ষেত্রে এমসিকিউ আসে, সেগুলো আমরা দেখাবো। তাহলে এই 9টা তোমার মনে রাখতে হবে। তাহলে সবাই একটু দেখো MnO4- যদি তোমার বিক্রিয়কে থাকে তাহলে প্রোডাক্টে কি আয়ন তৈরি হয় একটু বলো তো। Mn2+. Cr2O7 2- যদি থাকে তাহলে প্রোডাক্টে কোনটা তৈরি হবে? Cr3+। Cr3+. তোমার এরকম তোমার একটু থায়োসালফেট থাকলে তাহলে প্রোডাক্টে কি তৈরি হবে? টেট্রাথায়োনেট আয়ন। এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। এই 9টা যদি রাখতে পারো তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া আমরা সব ভালোভাবে আমরা এখানে শেষ করতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট থাকবে না। এখন দেখো আমরা জারণ বিজারণ বিক্রিয়া আসলে সমতাকরণের জন্য কিছু নিয়ম আছে, এটাকে একটু উঠাই নাও। একটু দেখো এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া।
জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের নিয়ম। সমতাকরণের নিয়ম কি হয় নিয়ম? তুমি কোন কোন স্টেপে ফলো করবে? এখান থেকে কিন্তু 3 মার্ক কোশ্চেন হয়, হ্যাঁ, ভালোভাবে লক্ষ্য করো। ফার্স্ট পয়েন্ট, প্রথমে যে বিক্রিয়া দেওয়া থাকবে আমি লিখে যাচ্ছি, একটা বিক্রিয়ার সাহায্যে, এরকম অনেকগুলো বিক্রিয়ার সাহায্যে আমি তোমাকে ক্লিয়ার করে দেবো আমার কথাগুলো। প্রথম হচ্ছে বিক্রিয়া যেটা থাকবে সেখানে যে দর্শক আয়ন থাকবে, সেই দর্শক আয়ন বাদ দিয়ে তোমার জারক ও বিজারক শনাক্ত করতে হবে। জারক ও বিজারক শনাক্ত করতে হবে, এটি হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা একটা রেডক্স বিক্রিয়ায় দুটো অংশ থাকে, একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, একটা বিজারণ অর্ধ বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়াকে একত্রে আমরা পূর্ণ বিক্রিয়া বা টোটাল ওভারঅল রিঅ্যাকশন লিখি। এখন তোমার কি করতে হবে? জারকের জন্য একটা সমীকরণ তৈরি করতে হবে, সেটাকে আমরা কি জারকের জন্য একটা সমীকরণ তৈরি করতে হবে, বিজারকের জন্য একটা সমীকরণ তৈরি করতে হবে। আমরা জানি একটা জারকের অলওয়েজ বিজারণ ঘটে, জারকের জন্য যে বিক্রিয়াটা হবে সেটা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। কারণ এই রেডক্স বিক্রিয়ায় দুটো বিক্রিয়া থাকে, এক অংশে জারণ ঘটে, অন্য অংশে বিজারণ। এই কারণে এক অংশকে বলি আমরা জারণ অর্ধ বিক্রিয়া, অন্য অংশকে আমরা বলি কি বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই দুটোর জন্য, জারক ও বিজারকের জন্য, জারক ও বিজারকের জন্য দুটি আলাদা অর্ধ সমীকরণ। অর্ধ সমীকরণ কোনটা? জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, আলাদা অর্ধ সমীকরণ। সমীকরণ লিখতে হবে। জারকের জন্য আমরা কোনটা লিখবো? আমরা জানি একটা জারক পদার্থের বিজারণ বিক্রিয়া ঘটে, জারকের জন্য হবে বিজারণ অর্ধ বিক্রিয়া, আর বিজারকের অলওয়েজ কি ঘটে? জারণ ঘটে, তার জন্য লিখবো জারণ অর্ধ বিক্রিয়া। দেখো তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, একটি জারকে যে কয়টি, এটা শুধুমাত্র জারকের জন্য, একটি জারকে যে কয়টি অক্সিজেন থাকবে, এটা অক্সিজেন কি ইনভাইরাইট ফর্মে আমি আঁকে দিলাম, অক্সিজেন থাকবে, তার বিপরীত পাশে তত অণু পানি যোগ করতে হবে, অণু পানি যোগ করতে হবে। তাহলে তোমার কি এটা শুধু জারকের জন্য, বিজারকে না। একটা জারকে যে কয়টা, বিজারকে এটা জারকে যে কয়টা অক্সিজেন থাকবে তার বিপরীত পাশে, জারকটা সাধারণত বাম পাশে থাকে, পানি যোগ করতে হবে ডান পাশে। জারকে যদি 4টা অক্সিজেন থাকে তার ডান পাশে কি 4 অণু পানি লিখতে হবে। জারকে যদি 2টো অক্সিজেন থাকে তাহলে কি তোমার ডান পাশে কত লিখতে হবে? 2 অণু পানি। এটা বিজারকের জন্য। কেন বিজারকের জন্য না সেটা আমি বলে দেবো তোমাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এরপর দুটি অর্ধ সমীকরণকে যোগ করতে হবে। আরো আছে, সেটা আমরা একটু পরে লিখবো। এরপর দুটি অর্ধ সমীকরণ তোমার কি করতে হবে? যোগ করতে হবে। এটা যোগ করতে। তাহলে এখানে আমরা কি ফার্স্ট পয়েন্ট, আমি দর্শক আয়ন বাদ দিয়ে জারক বিজারক আইডেন্টিফাই করব। সেকেন্ড পয়েন্ট, জারকের জন্য একটা অর্ধ বিক্রিয়ার সমীকরণ লিখবো, বিজারকের জন্য একটা অর্ধ বিক্রিয়ার সমীকরণ লিখবো। কারণ একটা রেডক্স রিঅ্যাকশনে দুটো বিক্রিয়া ঘটে, একটা জারণ একটা বিজারণ। জারণে এখানে কি জারণ কেন বলবো? জারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ কেন বলবো? বিজারণ অর্ধ বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া যোগ করলে টোটাল ওভারঅল বিক্রিয়া। থার্ড পয়েন্ট হচ্ছে, একটা জারকে, নট বিজারকের জন্য, একটা জারকে যে কয়টা অক্সিজেন থাকবে তার বিপরীত পাশে তত পানি যোগ করবো। কেন পানি যোগ করবো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এরপর তোমার দুটো অর্ধ সমীকরণ, এই যে তোমার সেকেন্ড পয়েন্টে যে দুটো অর্ধ সমীকরণ হবে সেটাকে আমরা যোগ করে তোমার কি করতে হবে? বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে।
এই পর্যন্ত আসলে আমার কথাগুলো তুমি এটা পুরো ক্লিয়ার না, আমি জানি যে এটার মেসেজটা তখনই ক্লিয়ার হবে যখন এটা আমরা অ্যাপ্লিকেশনে যাব, যখন আমরা একটা বিটটা নিয়ে আমরা সলভ করব, তখন তুমি বুঝতে পারবে। এই পর্যন্ত আপাতত কথা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। বুঝতে পেরেছি স্যার। জি স্যার বুঝেছি। জি স্যার। হ্যাঁ, ফেসবুক পার্টি তাড়াতাড়ি। হ্যাঁ, এটা একটু উঠাই নাও। এখন দেখো, তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে মনে রাখতে হবে, এটাই হবে টাইটেল। ফার্স্ট পয়েন্ট, আমরা অক্সিজেন সমতা করার জন্য H2 যোগ করতে হয়, পানি যোগ করতে হয়। এখন তোমার পয়েন্ট হচ্ছে যে স্যার আপনি বলছেন জারকে যে কয়টা অক্সিজেন থাকে তার বিপরীত পাশে, জারক থাকে বাম পাশে, তার বিপরীত পাশে মানে ডান পাশে, সেই কারণে আমি কিন্তু বিজারকের জন্য বলে দিই। তাহলে বিজারকের অক্সিজেন, বিজারকে যদি একটা বিজারক পদার্থে যদি অক্সিজেন থাকে তাহলে সেটাকে আমরা সমতা কিভাবে করব? কারণ বিজারকে যদি অক্সিজেন থাকে সেটা অটোমেটিক পানি যোগ করার আগেই তোমার এটা ব্যালেন্স হয়ে যায়। শুধু সমস্যা থাকে কোনটা নিয়ে? জারকটাকে নিয়ে। জারকে যে অক্সিজেন যে থাকে সেটাকে সমতা করার জন্য অবশ্যই তোমার পানি যোগ করতে হবে, আর বিজারকে যে অক্সিজেন আসছে সেটা অটোমেটিক তোমার কি হয়ে যায় বলতো? ব্যালেন্স হয়ে যায়। এই কারণে আমরা জারকে যে অক্সিজেনটা থাকে সেটাকে সমতা করার জন্য তার বিপরীত পাশে আমরা কি করি? পানিটা আমরা কি করি? যোগ করি। তুমি দেখো সেকেন্ড হচ্ছে হাইড্রোজেন সমতা করার জন্য আমরা H+ আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। আমরা হাইড্রোজেন সমতা করার জন্য তুমি অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে সব মৌলকে প্রথমে সমতা করে নিতে হবে, সমতা করে নিতে হবে। 4 নম্বর হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে যদি কোনো এলিমেন্ট থাকে তাদেরকে আগে ব্যালেন্স করে নিতে হবে, তারা ব্যালেন্স আছে কিনা দেখতে হবে। এরপর কি তোমার অক্সিজেন ব্যালেন্স করতে হবে। অক্সিজেন ব্যালেন্স করবো কিভাবে ভাই? পানি যোগ করে বিপরীত পাশে, এবং সবার শেষে হাইড্রোজেন সমতা। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে অক্সিজেন সমতা করার জন্য পানি, এটা শুধু জারকের জন্য, বিজারকের জন্য কেন হবে না? এটা অটোমেটিক কি হবে বলতো? সমতা কিন্তু থাকবে, এখানে আমাদের যোগ করার কোনো দরকার হয় না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাইড্রোজেন সমতা করার জন্য H+ আমরা কি করি? যোগ করি। এখন তুমি একটু দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে যদি সব মৌলকে প্রথমে তোমার কি সমতা করে নিতে হবে, অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে যত মৌল আছে তাকে ব্যালেন্স করে নিতে হবে। এরপর আমি অক্সিজেন সমতাকৃত আছে কিনা সেটাকে ব্যালেন্স করতে হবে, এবং সবার শেষে হাইড্রোজেন। আরেকটা পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে আমি এটা কোথায় লিখবো? এটা 1 দিই আর এটা 2 দিই, তাই লিখবো। এটা আমরা 3 4 আর এটা হচ্ছে 5। তোমার চার্জ সংখ্যা, চার্জ বা আধান সমতা করার জন্য ইলেকট্রন যোগ করতে হবে।
ইলেকট্রন যোগ করতে। চার্জ বা আয়ন সমতা করার জন্য ইলেকট্রন, অক্সিজেন সমতা করার জন্য পানি, সেটা জারকের জন্য বিজারকে অলরেডি ব্যালেন্স থাকবে। হাইড্রোজেন সমতা করার জন্য H+ আয়ন, এবং তুমি যখন ব্যালেন্স করবা অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে অন্যান্য মৌলকে প্রথমে ব্যালেন্স করে নিতে হবে, তা না হলে তোমার মেথড মিলবে না। তারপর হচ্ছে কি তোমার অক্সিজেন, তার সবার শেষে কাকে দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা তাহলেই হবে। স্যার লাস্টের কথাটা আরেকবার রিপিট করবেন? লাস্টে আধান সমতা করার জন্য ইলেকট্রন যোগ করতে হবে, এটা বুঝলাম না। ইলেকট্রন কিভাবে যোগ করবে? ওকে, কিভাবে যোগ করব দেখো, মনে করো একটা বিক্রিয়ায় Fe2+ থেকে Fe3+, ধরে নাও এখানে চার সংখ্যা কত +2, এখানে চার সংখ্যা কত বলতো +3। 3 তাহলে চার সংখ্যা সমান নাকি অসমান? অসমান। কোন পাশে চার সংখ্যা বেশি আছে বলো তো? ডান সাইডে। যে পাশে চার সংখ্যা বেশি আছে সেই পাশে। কারণ এদের ডিফারেন্সটা কত দেখো তো? জাস্ট একটা প্লাস চিহ্ন দিতে হবে। 2 আর 3 এর ডিফারেন্স কত? 1। হ্যাঁ স্যার। তাহলে এখানে একটা ইলেকট্রন যোগ করে দাও। তাহলে দেখো এটা চার সংখ্যা +2, এটার চার সংখ্যা কত +3, ইলেকট্রনের চার সংখ্যা কত -1। তাহলে +3 আর -1 কত হয় বলতো? +2। দেখো ব্যালেন্স হয়ে গেছে। এখানে পাশে +2 আছে আর এই পাশে কত আছে? +2। জি স্যার বুঝেছি। আমি আবার বলি Fe2+ থেকে Fe3+, এটার চার সংখ্যা কত? +2, এটার চার সংখ্যা কত? +3। এটা 2 আছে, এটা 3। একটা জারণ বিজন বিক্রিয়া তার চার সংখ্যা সমান হয়, মৌল সংখ্যা সমান হয়, ভর সংখ্যা সমান হয়, সবকিছু সমান হতে হবে বাম পাশে এবং ডান। তাহলে এখানে কত? 2 আর 3, তার ডিফারেন্স কত? 1। তাহলে কোন পাশে চার সংখ্যা তুমি ইলেকট্রন যোগ করবে? যে পাশে তোমার চার সংখ্যা কি বেশি আছে, 2 এর চেয়ে 3 বড়, এই কারণে এখানে কি তাদের ডিফারেন্স কত? 1। এই কারণে এখানে একটা ইলেকট্রন যোগ করছে। এটা চার সংখ্যা +3 আর এটা চার সংখ্যা -1, -1 আর +3 কত হয়? +2। তখন এই বিক্রিয়কে চার সংখ্যা আর উৎপাদে চার সংখ্যা কি হয়ে যায়? সমান। কথা কি বুঝছি কিনা? জি স্যার বুঝেছি। তাহলে এই উদাহরণটা তুমি এখানে একটু দিয়ে নিও, এখানে যেমন দিয়ে রেখে নিও, কারণ এটা আমি প্র্যাকটিস করলে অহরহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো ফেসবুক পার্টি, কার কোনো ডাউট আছে কিনা? বুঝতে পারছো কিনা? জি স্যার। আমরা এখন একটা বিক্রিয়া ব্যালেন্স করব। প্রথম বিক্রিয়াটা বুঝতে অনেক টাইম লাগবে, আর পরের বিক্রিয়াগুলো বুঝতে তোমার কোনো সময় লাগবে না, তুমি বুঝতে পারবে। ফেসবুক পার্টির কোনো নাই, কমেন্টস নাই, ওরা বাইসে আছে নাকি নাই সেটা আমি বুঝতেছি না। তুমি দেখো এটা হচ্ছে মনে করো ফেরাস সালফেট, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্লোরাইড, এটা মনে করো এসিডির মাধ্যমে এই বিক্রিয়া, এটা অ্যারো সাইন দিয়ে কোশ্চেন মার্ক, মানে এখানে কি তৈরি হবে। এই বিক্রিয়াটা আমরা ব্যালেন্স করব। প্রথমে এরকম হয় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করে। আয়ন ইলেকট্রন পদ্ধতি মানে হচ্ছে এই বিক্রিয়াটাকে আয়নিক ফর্মে লিখতে হয়। এই বিক্রিয়াটা আয়নিক ফর্মে কখন হয়? যখন এখান থেকে দর্শক আয়ন আমরা কি করে দিই? বাদ দিয়ে দিই। এটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, এটা একটু লিখে দিই, তার মানে তুমি বুঝতে পারবে না, পরীক্ষায় আসলে বলবা যে এটা আবার কোনটা। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে রেডক্স বিক্রিয়া সমতা, রেডক্স বিক্রিয়া সমতা। এটা আয়ন ইলেকট্রন কেন বলি? দর্শক আয়ন যদি বাদ দিই তখন এই বিক্রিয়াটা আয়নিক ফর্মে থাকে, এই কারণে এটাকে আর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে, এই কারণে এটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতি বলা। এটা তোমাকে আমি বলছি ফার্স্ট নিয়ম, জারক ও বিজারক শনাক্ত করতে হবে। দেখো এই বিক্রিয়ায় তিনটি উপাদান, 1 2 কত 3।
তার মানে একটা বিক্রিয়ার তিনটে উপাদান থাকলে তাহলে কে কে থাকবে? একটা থাকবে জারক, একটা থাকবে বিজারক, আর একটা থাকবে মাধ্যম। তাহলে মাধ্যম হবে অ্যাসিড অথবা কি ক্ষার। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাসিড আছে কিনা বা ক্ষার আছে কিনা। ক্ষার যেহেতু নাই, কারণ কি আমাদের ক্ষারের কোনো কাজও নেই, তাহলে এখানে অ্যাসিড আছে, তাহলে কি H2SO4 যৌগটা এই বিক্রিয়ায় কি মাধ্যম হিসেবে কি করবে? কাজ করবে। তাহলে এটা হবে জারক, তাহলে এটা জারক হবে। এটা যদি জারক হয় তাহলে এটা বিজারক, আর এটা যদি জারক হয় তাহলে এটা বিজারক। তাহলে আমাকে জারক অথবা বিজারক আইডি দিবে। তুমি একটু মনে রাখার ট্রাই করো। জারকের ক্ষেত্রে আমরা বলছি পটাশিয়াম ডাইক্রোমেট, হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো জারক, এগুলো কমন যৌগ। তাহলে এটা কি তোমার জারক, আর এটা কি বলতো? এটা কিন্তু প্লাস সালফেট, আস গুলো অলওয়েজ কি তোমার বিজারক। তাহলে এভাবে তুমি আইডেন্টিফাই করো। তুমি প্রথমে জারকের যে প্যাটার্ন যে দেখাচ্ছি ওখানে তুমি একটু গিয়ে দেখো তো কে জারক। জারকের যে প্যাটার্নটা আমি দেখাইছি ওখানে গিয়ে দেখো তো কে জারক। স্যার পটাশিয়াম ডাইক্রোমেট জারক। পটাশিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট। ডাইক্রোমেট। এবারে আমি কিন্তু বেশি যৌগ লেখি নাই, দুই তিনটে যৌগ লিখছি, ঠিক আছে? তোমাকে বলছি দর্শক আয়ন বাদ দিয়ে, তাহলে এখানে কি? এখানে জারক। তোমাকে দর্শক আয়ন বাদ দিয়ে লিখতে হবে। এই যৌগে দর্শক আয়নটা কে ভাই বলো? K প্লাস। K plus. কে প্লাস আর সালফেট মাইনাস। বাদ দিয়ে লিখি, তাহলে এটা টোটালটা বাদ দিয়ে লিখলে তাহলে Cr2O7 কয়টা কে প্লাস চলে যাচ্ছে? দুটা কে প্লাস, দুটা প্লাস চার্জ ক্যারি করে, তাহলে এটার ঘাড়ে হবে 2 মাইনাস। এখানে তুমি একটু দর্শক আয়ন লেখা। আমরা একটা বিক্রিয়া আজকে শিখব। তাহলে এই যৌগের জন্য আমরা কাকে পাচ্ছি? এই কে প্লাস। তোমার কে প্লাস এর দুইটা আছে দেখে দুইবার লিখতে হবে তা না, একবার লিখতেই হবে, দুইবার লেখার কোনো প্রয়োজন নেই। তুমি দেখো বিজারক, আমরা বলছি দর্শক আয়ন বাদ দিয়ে লিখতে বলছি। তুমি দেখো এই যৌগে আসলে দর্শক আয়নটাকে অনুমান নির্ভর দর্শক আয়ন তোমাকে বলে দিচ্ছি। দেখো স্যার সালফেট। সালফেট। তুমি দেখো এটা যদি সালফেট বাদ দিয়ে লিখি তাহলে এখানে লিখতে পারি কি আয়ন? এটা সালফেট, এটা 4 সংখ্যা, এটা কথা বল। সালফেট এটা 4 সংখ্যা, দেখবে যে -2। এটা কত চার্জ ক্যারি করে? -2। তাহলে ও যাওয়ার সময় যদি -2 যদি নিয়ে যায় তাহলে ওর ঘাড়ের উপর কি করবে বলতো? +2 রেখে যাবে। ও যদি প্লাস নিয়ে যায় ঘাড়ে রাখবে মাইনাস, আর মাইনাস নিয়ে গেলে ওর ঘাড়ে রাখবে কি? প্লাস। তাই এটা যদি সালফেটটা যাওয়ার সময় যদি কত 4, আর যদি কত 2, 4 সংখ্যা কত? -2। তাহলে ও যদি তোমার কি -2 নিয়ে যায় তাহলে ওর ঘাড়ের উপর কি করবে? প্লাস। তাহলে এই যৌগের ক্ষেত্রে দর্শক আয়নটাকে এই তোমার। এখন দেখো এখানে থাকে কি? অ্যাসিড। আমি বলছি অ্যাসিডের অ্যানায়ন। এই অ্যাসিডের অ্যানায়নটাকে প্রথমটা হচ্ছে ক্যাটায়ন, পরেরটা হচ্ছে অ্যানায়ন। তাহলে অ্যানায়নটাকে সালফেট। তাহলে এখানে আমরা কি লিখবো? সালফেট। সালফেট যেহেতু অলরেডি লিখে ফেলছি এখানে আর সালফেট লেখার কোনো কি নাই বলতো? এখানে যেহেতু আমি সালফেট লিখে ফেলছি, আমি বলছি দর্শক আয়নগুলো অ্যাসিডের এবং অ্যানায়ন লিখবা। অ্যানায়নটা কি? সালফেট। এখানে আমি সালফেট লিখে ফেলছি, এখানে দুইবার একটা জিনিস লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে আমি জারক বিজারক আর এই দর্শক আয়নটা আলাদা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি? এই জারক আর বিজারকের জন্য দুটো সমীকরণ। স্যার H2SO4 যে মাধ্যম, এটা কিভাবে বুঝবো? তোমার এই যৌগে কোনটা জিনিস আছে? একটা জারক থাকে, একটা বিজারক থাকে, আর একটা কি থাকে? মাধ্যম থাকে। রেডুস বিক্রিয়া মাধ্যম হতেও পারে, নাও হতে পারে। যেহেতু এখানে তিনটি উপাদান, তার মধ্যে একটা জারক হবে, একটা বিজারক হবে, আর একটা কি হবে? তোমার মাধ্যম হিসেবে কাজ করবে। এখন দেখবা যে তিনটি উপাদান থাকলে আসলে তোমার কি? তোমার আমরা ব্যবহার করি কি জিনিস? এটা আমরা কোন বিক্রিয়াগুলো নিয়ে ডিল করি? অ্যাসিডীয় মাধ্যম অথবা নিরপেক্ষ মাধ্যম। নিরপেক্ষ মাধ্যমে শুধু থাকবে কি? অ্যাসিড থাকবে না, শুধু জারক আর বিজারক থাকবে। আর অ্যাসিডীয় মাধ্যমে শুধু কে থাকবে বলতো? অ্যাসিডটা থাকবে। অ্যাসিড থাকবে। অ্যাসিড থাকবে। এই কারণে এটা যেহেতু অ্যাসিড, এই কারণে এটা এই বিক্রিয়ায় কি অ্যাসিডীয় মাধ্যম হিসেবে কি করে? কাজ করে। এটা যেহেতু অ্যাসিডীয় মাধ্যম তাহলে এটা কি জারক এবং বিজারক হিসেবে কি করবে? কাজ করবে। এটা বুঝতে পারছো কিনা? এগুলো লঘু সালফারিক অ্যাসিড দেয়, গাঢ় সালফারিক অ্যাসিড দেয় না, তখন ওর বিক্রিয়া অন্যরকম হয়ে যায়। জি স্যার, বুঝেছি। ওকে, তুমি এটা দেখো। স্যার এখন দেখো সেকেন্ড পয়েন্ট হচ্ছে, একটু বোঝার ট্রাই করবা। জারক এবং বিজারকের জন্য আমরা কি করব? দুটো আলাদা সমীকরণ তৈরি করব।
জারকের জন্য কি ঘটে, জারকের কি ঘটে বিজারণ, আর বিজারকের কি ঘটে জারণ। দুটো বিক্রিয়া করতে হবে, এক হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ। এখন তুমি দেখতে হবে জারণটা আসলে কার ঘটে, বিজারক। বিজারকের জারণ ঘটে, জারকের বিজারক ঘটে। অলওয়েজ মনে রাখবে, যদি ভুলে যাও যা বি, অলওয়েজ মিলবে যা বি। বি দ্বারা যদি বিজারক হয়, যা দ্বারা অলওয়েজ যা। এই জারক তুমি এটা এমনি মনে রাখবে, আর টেকনিকের কোনো দরকার নেই। বিজারকের কি ঘটে তোমার অলওয়েজ যা। তাহলে এই বিক্রিয়াটায় অংশগ্রহণ করবে কে, বিজারক। এই বিক্রিয়াটায় পার্টিসিপেট করবে কে, বিজারক। এই বিক্রিয়াটাকে ডিল করবে কে, বিজারক। তাহলে এখানে কি আছে, এই তোমার বা এটাকে আমরা এখানে লিখলাম, যে তোমার জায়গা নাও হতে পারে। তুমি তো দেখো Fe2+ যদি থাকে তাহলে তোমার কি হয়, তার চেঞ্জ ফর্মে অলওয়েজ আমরা কি লিখি বলতো ভাই, Fe3+। আমি তোমাকে বলছি যে তোমার যখনই তুমি চেঞ্জ ফর্মে যেটা আছে সেটা লিখে নেবা, এরপর দেখতে হবে যে এটা আর এটা এই মৌলটা ব্যালেন্স আছে কিনা। তোমাকে আমি বলছি সব মৌলকে আগে ব্যালেন্স করে দিতে হবে, শুধু অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে। তাহলে দেখো এখানে আয়রন আছে কয়টা, একটা, আবার 2+ না, দুইটা আর তিনটা না, কিন্তু এটার পাশে তাকাতে হবে, সবের দিকে তাকাতে হবে, কত, একটা। এখানেও আছে কয়টা, একটা, তার মানে এটা ব্যালেন্স আছে। যখনই একটা মৌল লিখবা অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে, তখনই মাথার ভিতর সেট করতে হবে এটা ব্যালেন্স অবস্থায় আছে কিনা, এটা ব্যালেন্স আছে। এখন তোমার দেখতে হবে চার সংখ্যা ব্যালেন্স, জারণে ইলেকট্রন ত্যাগ করে, এটা তুমি জানো। জারণে তোমার কি হয়, জারণে কি হয়, ইলেকট্রন কি হয়, ছেড়ে দেয়। জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে ইলেকট্রন ছেড়ে দাও, ছোটবেলায় তুমি টেকনিক পড়ে আসছো। তাহলে তুমি দেখবা এই কয়টা ইলেকট্রন ছাড়বে, একটা। প্লাস, এটা কি +2, আর এটা কত বলতো, +3। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, এটা অলওয়েজ ডিপেন্ড করে এদের চার সংখ্যার পার্থক্যের। এখানে বিক্রিয়কের টোটাল 4 সংখ্যা এবং উৎপাদকের টোটাল 4 সংখ্যার পার্থক্য। এখানে টোটাল চার্জ কত, +3, এখানে টোটাল চার্জ কত, +2, 3 আর 2 এর ডিফারেন্স কত, 1। ইলেকট্রন ছেড়ে দেবে কয়টা, একটা। এই তোমার ইলেকট্রন ছেড়ে দেবে কয়টা। এখন তুমি এটাকে এভাবে না লিখে তুমি এটাও করতে পারো, যে পাশে 4 সংখ্যা বেশি আছে সেই পাশে ইলেকট্রন কি করবা, এখানে। আমি যদি এখানে প্লাস ইলেকট্রন লিখি, এটা লেখা যেভাবে, আর এখানে যদি প্লাস ইলেকট্রনটা না লিখে আমি যদি এখানে মাইনাস ইলেকট্রনটা লিখতাম, একই কথা। বাট অনেক টিচাররা বা অনেক তোমার টিচাররা লাইক করে এই এটাকে ইলেকট্রনটাকে এখানে না লিখে জাস্ট এখানে ইলেকট্রনটা লিখতে কি করে, তারা পছন্দ করে, এখানে ইলেকট্রনটা লিখতে পছন্দ করে। তার মানে তুমি এটা মনে রাখবা কিভাবে, যেখানে 4 সংখ্যা বেশি আছে সেখানে ইলেকট্রন যোগ করে দেবা। কয়টা ইলেকট্রন যোগ করবা সেটা ডিপেন্ড করবে কি, এটা 4 সংখ্যা এবং এটা 4 সংখ্যার কি পার্থক্য। এটা আমাদের ব্যালেন্স, মৌল ব্যালেন্স এবং 4 সংখ্যা কি তোমার ব্যালেন্স অবস্থা। তুমি দেখো জারণ অর্ধ বিক্রিয়া কমপ্লিট, এখন হবে কোনটা, তোমার বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, বিজারণ অর্ধ বিক্রিয়াকে আসলে লিড দিচ্ছে কি, তুমি দেখো বিজারণ অর্ধ বিক্রিয়াকে লিড দেবে কে, জারক। তাহলে এটা কি বলতো, Cr2O7, এটা কি 2 ভাই, এটার চেঞ্জ ফর্ম কোনটা হবে বলো, দেখে বলো। Cr3+। Cr3, দেখো এটা Cr3। যখনই তুমি একটা মৌল লিখবা তখনই ওই মৌলটা ব্যালেন্স আছে কিনা এটা তোমাকে দেখতে হবে ফার্স্ট। এখানে Cr কয়টা, দুইটা। এখানে Cr কয়টা, একটা। না না, চার্জের দিকে তাকাই দেখতে হবে না, পাশে তাকাবো, কত, একটা। এখানে Cr কয়টা, দুইটা। তাহলে এটাকে অবশ্যই তোমার কি করতে হবে, 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। যখনই তুমি কোন একটা মৌল লিখবা অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে, তখনই এটাকে কি করতে হবে, এটার ব্যালেন্সটা দেখে। এখন দেখো, এখন আমরা আসলে অক্সিজেনের ব্যালেন্স করব। তুমি দেখো এখানে কিন্তু অক্সিজেন ব্যালেন্স হয় না, কারণ এই অক্সিজেনটা কোন অক্সিজেন, জারকের অক্সিজেন, এই কারণে এটা ব্যালেন্স হয় না। এটা যদি বিজারকের যদি অক্সিজেন হতো তাহলে এটা এখনই তোমার ব্যালেন্স হয়ে যেত। এটা যদি বিজারকের অক্সিজেন, আমরা দেখাবো বিজারক অক্সিজেন অটোমেটিক ব্যালেন্স হয়ে যায়, এটাকে ব্যালেন্স করার কোনো দরকার হয় না। এখন এটা কি জারকের অক্সিজেন,
এটা দেখো, এটার জন্য আমি মৌল লিখছি, এটা আমি ব্যালেন্স করছি, ব্যালেন্স ছিল। এটার জন্য চেঞ্জ গ্রুপ লিখছি, এটাকে আমরা ব্যালেন্স ছিল না, ব্যালেন্স করে নিচ্ছি। তাহলে এটা আমার কি, সব মৌল আমাদের ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখন থাকবে কি অক্সিজেন এবং কি হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের কি তোমার ব্যালেন্স কি বলতো, এখানে কি তোমার নাই, এখানে অক্সিজেন নাই। তাহলে অক্সিজেন ব্যালেন্স করার জন্য কি হবে, এখানে অক্সিজেন আছে কয়টা, 7টা। অক্সিজেন এটা যেহেতু জারক, অক্সিজেন যে কয়টা থাকবে তার বিপরীত পাশে মানে এই পাশে সেই কয় অণু পানি যোগ করতে হবে। এর অক্সিজেন আছে কয়টা তোমার, 7টা। তাহলে এখানে কয় অণু পানি যোগ করতে হবে, 7 অণু। এটা কি কারণে লিখছি, অক্সিজেনকে সমতা করার জন্য জারকের ক্ষেত্রে। আর বিজারকের জন্য কেন লেখা দরকার হবে না, কারণ বিজারকের জন্য যখন আমি এই মৌলটাকে ব্যালেন্স করতে যাব তখন অক্সিজেন অটোমেটিক কি হবে বলতো, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে তোমার কি, এই তোমার পানি। এখানে অক্সিজেন 7টা, এখানে অক্সিজেন 7টা। তুমি একটু দেখো, অক্সিজেন আমার ব্যালেন্স, তাহলে আমার এখন ব্যালেন্স করতে হবে কাকে, হাইড্রোজেনকে। এখানে হাইড্রোজেন আছে কত, 14। 7 গুণে 14টা হাইড্রোজেন আয়ন। এটা হাইড্রোজেন না, হাইড্রোজেন আয়ন, পানিতে H থাকে না, H+ থাকে, 14টা হাইড্রোজেন আয়ন। তাহলে আমার কি করতে হবে, হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য বা হাইড্রোজেন আয়নকে আমি ব্যালেন্স করার জন্য আমার কি করতে হবে, হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য হাইড্রোজেন আয়ন যোগ করতে হবে। তুমি দেখো এখানে আছে 14H+ ডান পাশে। তাহলে আমি যদি হাইড্রোজেন যদি 14H+ যদি থাকে, তাহলে এটা যদি ডান পাশে থাকে, তাহলে এটাকে বাম পাশে এবং ডান পাশে যদি সমান করতে চাই, তাহলে এখানে আমার কি করতে হবে, ডান পাশে 14H+ আমার কি করতে হবে, যোগ করতে হবে। আমরা বলছি হাইড্রোজেনকে ব্যালেন্স করব H+ এর মাধ্যমে। এখানে হাইড্রোজেন আছে কত, 14। তাহলে আমার এই ডান পাশে কি করতে হবে, 14H+ যোগ করতে হবে। অর্থাৎ এখানে হাইড্রোজেন 14 মানে 14H+ আছে, সো এখানে আমার 14H+। আমি এখানে যোগ করতে পারি, কারণ এখানে 14 আছে, আরো 14 যোগ করলে 28 হয়ে যায়। আমার কি করতে হবে, বাম পাশ এবং ডান পাশ সমান করতে হবে। এখানে 14 আছে, এখানে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে 14H+ হবে। এখানে এটা হচ্ছে কি তোমার সবকিছু ব্যালেন্স হয়ে গেছে। এখানে মৌল ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স, হাইড্রোজেন ব্যালেন্স। এখন আমি ব্যালেন্স করব কাকে, 4 সংখ্যা। তাহলে 4 সংখ্যা ব্যালেন্স করব কার মাধ্যমে, ইলেকট্রন যোগ করে। কিভাবে, এটার 4 সংখ্যা কত ভাই, -2। আমি এটা আবার দেখো, সমস্যা নেই, একটাই জিনিস দেখো, এটার 4 সংখ্যা কত ভাই, -2। একটা হাইড্রোজেনের জন্য 4 সংখ্যা কত, +1। 14টা হাইড্রোজেনের জন্য 4 সংখ্যা কত ভাই, +14 আর এই -2, তাদের টোটাল যোগফলটা কত হয়, +2। এখানে তোমার কি একটা সিআর এর 4 সংখ্যা কত, +3। শেষ করে দেব, থাকো, তোমার জন্য উপকার হবে। দুইটা সিআর এর জন্য 4 সংখ্যা কত হবে, +6। তাহলে এখানে আছে কত, +12। এটা -2, এটা +14, +14 -2 কে গিলে খায়, তাহলে থাকবে +12। তাই এখানে 4 সংখ্যা আছে +12, এখানে 4 সংখ্যা আছে কত, +6। তাহলে এই 4 সংখ্যাটাকে আমরা যদি ব্যালেন্স করতে চাই, তাহলে আমাকে ইলেকট্রন যোগ করতে হবে। কয়টা ইলেকট্রন যোগ করব, এখানকার 4 সংখ্যা আর এখানকার 4 সংখ্যার কি পার্থক্য। এখানে আছে 12, এখানে আছে 6, 12 আর 6 এর ডিফারেন্স কত, 6। তাহলে এখানে আমি 6টা ইলেকট্রন যোগ করব। যে পাশে 4 সংখ্যা বেশি সেই পাশে যোগ করতে, 12 এখানে বেশি, এখানে বেশি। তুমি যদি 6টা ইলেকট্রন যদি যোগ করে দাও, দেখবে যে 4 সংখ্যা ব্যালেন্স হয়ে গেছে। দেখো এখানে আছে +1, 6টার জন্য কত হয়, একটা ইলেকট্রনের জন্য -1, 6টা ইলেকট্রনের জন্য কত, -6। 12 আর -6 কত হয়, +6। তখন এটা কি হয়, 4 সংখ্যাটা তোমার কি হয়ে যায়, ব্যালেন্স হয়। এখন দেখো এই জিনিসটাকে আমি যদি আবার তোমাকে রিপিট করি, একটু দেখো, এই জিনিসটাকে আমি আবার রিপিট করছি তোমার বোঝার জন্য। এখানে আছে কি তোমার Cr2O7, এটা চেঞ্জ ফর্ম আমরা লিখছি কি Cr2। আমি বলছি হাইড্রোজেন আর অক্সিজেন বাদে অন্য কিছু যখনই লিখবা ব্যালেন্স করতে হবে। এখানে আছে কয়টা, 2টা, এখানে আছে কয়টা, একটা, এটাকে 2 দ্বারা ব্যালেন্স করতে হবে। এরপর আমাদের ব্যালেন্স করতে হবে অক্সিজেন। দেখো অক্সিজেন ব্যালেন্স নাই, যদি ব্যালেন্স না থাকে, ডান পাশে যদি তাকাও, ব্যালেন্স যদি না থাকে, তাহলে অক্সিজেন ব্যালেন্স করার জন্য পানি যোগ করতে হবে। কয়টা অক্সিজেন আছে, 7টা। তাহলে কয় অণু পানি যোগ করতে হবে, এখানে 7 অণু পানি। অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে 7। আর পানি যোগ করতে গেলে হাইড্রোজেন লিখে ফেলছি কয়টা, 14। এই 14 হাইড্রোজেন যখন আমি লিখে ফেলবো, তাহলে এটা হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য H+। এখানে 14H+ আছে, বাট এখানে নাই, এই কারণে এখানে 14H+।
হাইড্রোজেন ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স, অন্যান্য মৌল ব্যালেন্স, এখন 4 সংখ্যা ব্যালেন্স করতে হবে। এটার 4 সংখ্যা কত? -2। একটার জন্য +1, 14টার জন্য +4, +14 আর -2 হয় কত? +2। একটা সিএল এর জন্য কত? +3, দুটোর জন্য কত হবে? +6। তাহলে এখানে টোটাল চার্জ আছে কত? +12, এখানে টোটাল চার্জ কত? +6। তার মানে এটা ব্যালেন্স করতে হবে। কি দিয়ে ব্যালেন্স করব? ইলেকট্রন। কয়টা ইলেকট্রন হবে? এটার 4 সংখ্যা আর এটার 4 সংখ্যার কি পার্থক্য? 12 আর 6 ডিফারেন্স কত? 6। তাহলে 6টি ইলেকট্রন কোথায় যোগ করব? যেখানে 4 সংখ্যা বেশি আছে। কোথায় 4 সংখ্যা বেশি? বাম পাশে। এখানে 6টি ইলেকট্রন আমি এটা যোগ করলে কি হয়? এটা +12। 6টা একটা ইলেকট্রন জন্য -1, 6টি ইলেকট্রন জন্য কত হবে? -6 আর +12 কত? +6। তার মানে এটা ব্যালেন্স। এটাকে আমি ধরলাম কত? 1, আর এটাকে আমি ধরলাম কত? দেখো এ পর্যন্ত তোমরা বুঝছো কিনা? এই বুঝতে পারছো? কমেন্ট করতে হবে তো ভাই। বুঝতে পারছো কিনা? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। কথা বলো না কেন ভাই? কথা Yes, বলতে sir. আচ্ছা, Yes, sir. আমরা বুঝতে পেরেছি স্যার। ওকে, অ্যাটেনশন। রিদি বলছো এটাকে Ap2+ কে তুমি এভাবে লিখতে চাও, মাইনাস ইলেকট্রন Ap3+ হবে তো? আমি হবে না এটা বলিনি, বাট এভাবে লিখতে টিচাররা অভ্যস্ত। ম্যাক্সিমাম টিচাররা দেখবে যে এভাবে লিখে। তুমি যদি হোলি ক্রস কলেজের স্টুডেন্ট হও, ওরা আবার এভাবে না লিখে কেটে দেয় ইচ্ছা সাথে। এগুলো কোনো বাস্তবতা নাই। তারা আবার এভাবে লিখতে হবে, তাদের বাধ্যতামূলক, তাদের আবার কিছু নিয়ম নীতি আছে, এভাবে লিখতে হবে। হ্যাঁ, মানে কেমিস্ট্রি, আচ্ছা বাদ দিই, এটা অনলাইনে এভাবে বলা উচিত না। আচ্ছা, তুমি এভাবে লিখতে পারো, বাট এভাবে, বাট টিচাররা এভাবে লেখে বা এটা অভ্যস্ত বা প্রচলিত, তুমি যে কোনো একভাবে লিখলেই হবে। বাট কলেজের টিচার যদি কোনো টিচার যদি ইনস্ট্রাকশন দেয় যে আসলে তুমি এভাবেই লিখবা, হ্যাঁ, যদিও উচিত না, তার কোনো অধিকার নাই, কেমিস্ট্রি সবার জন্য, তো সে যদি এভাবে বলে তাহলে তুমি ওভাবেই লিখবা, হয়তো গুড়ালি করার কোনো দরকার নেই। এখন তুমি ছোটবেলায় পড়ছো একটা বিক্রিয়ায় যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, এটা যদি এদিকে হয় মানে কি মাইনাস ইলেকট্রন ত্যাগ করে। আমি শেষ করে দেবো, এটা মাঝখান থেকে রাখলে তোমার অসুবিধা হবে। একটা বিক্রিয়ায় যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, ও যদি যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে ও সেই কয়টা ইলেকট্রন গ্রহণ করবে। দেখো ও ইলেকট্রন ত্যাগ করছে একটা, বাট ইলেকট্রন গিলে ফেলছে 6টা। ইলেকট্রন গুলো আসলে আসে কার কাছ থেকে? ওর কাছ থেকে। ও যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, বাট ও সেই কয়টা ইলেকট্রন কি করতে হবে? গ্রহণ করতে হবে, তার গ্রহণ করার ক্যাপাবিলিটি থাকতে হবে। এই কারণে ওর যদি 6টি ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি থাকে, ওর 6টি ইলেকট্রন দান করতে হবে অবশ্যই, কিন্তু একটা Ap2+ একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে ওর ইলেকট্রন ত্যাগ করতে হবে কয়টা? 6টা। একটা Ap2+ একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে 6টি ইলেকট্রন ত্যাগ করার জন্য কয়টা Ap2+ লাগবে? 6টা। এই কারণে ইলেকট্রন ব্যালেন্স করার জন্য তখন এই 1 নংকে 6 দ্বারা মাল্টিপ্লাই করবে। 1 নংকে কি করতে হবে? 6 দ্বারা কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। কারণ নিয়ম হচ্ছে একটা জারক পদার্থ যে কয়টা, একটা বিজারক যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, জারক সেই কয়টা ইলেকট্রন গ্রহণ করবে। অথবা একটা জারকে যতগুলো ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি থাকবে, একটা তোমার কি বিজারক ততগুলো ইলেকট্রন তার দান করতে হবে। ও দান করতে পারে একটা, বাট এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য ওর গ্রহণ করতে হবে কয়টা? 6টা। এই কারণে ও 6টি ইলেকট্রনই দান করবে, কিন্তু ওর একটা দিতে পারে। এই কারণে এরকম 6টা ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। এর কারণে আমরা কি করি,
ইলেকট্রন সমতা করার জন্য আমরা কি করি 1 এবং তোমার কি 1 নংকে আমরা কি করি 6 দ্বারা গুণ করি 1 × 6 এটা হচ্ছে ইলেকট্রন সমতা করার জন্য 1 × 6 এরপর আমরা কি করি 2 যোগ করি। আমাদের তোমার তৃতীয় পয়েন্টটা ছিল কি এই দুটো অর্ধ সমীকরণকে আমরা কি করব যোগ করে দেব। কারণ আগে দেখতে হবে ইলেকট্রন ব্যালেন্স আছে কিনা। ইলেকট্রন ব্যালেন্স না এটা 6 এখানে 1 এটা আর এটা সমান করার জন্য এটাকে আমরা 6 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে এটাকে 6 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে এটা 6ab2 প্লাস আর এখানে তোমার আসছে কি 6ab3 প্লাস আর এটা আসছে কি 6a এটা আসছে তুমি দেখো আর এটাকে আমরা একবার আমরা লিখতে পারতাম এখন তো আমি একটা দিয়ে দেখাচ্ছি এত বড় করা দরকার লাগে না আর এটাকে আমার কোনো মাল্টিপ্লাই করার দরকার নেই এটা Cr2O7 2 মাইনাস আর এটা কি 14H প্লাস আর এখানে আছে কি বলতো 6 ইলেকট্রন এটা 2Cr3 প্লাস আর এখানে আছে কত 7 অণু কি আছে বলতো পানি আছে এটা আমরা যোগ এটাকে আমরা একবারই করতে পারতাম বাট তারপরও আমরা এখানে একটু লিখে দিলাম। তুমি একটু দেখো এটা আর এটা যদি যোগ করে তাহলে 6ab2 প্লাস আর এখানে আছে কি Cr2O7 2 মাইনাস এখানে আছে 14H এই 6 ইলেকট্রন যদি এদিকে আসে তখন -6 ইলেকট্রন হবে তখন এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কি হয় কাটাকাটি যায় তাহলে আর এখানে আছে কি তোমার 6ab3 আর এখানে আছে কি তোমার 2Cr3 আর এখানে তোমার কি আছে 7 ঠিক আছে তোমাকে ব্যালেন্স করতে বলছে উপরেরটা এই দিকটা ব্যালেন্স অবস্থায় কিভাবে ব্যালেন্স অবস্থায় আছে এটা কিভাবে তুমি বুঝবা তুমি দেখবা এটা 4 সংখ্যা আর এটা 4 সংখ্যা যদি সমান হয় তুমি দেখো একটা আয়রনের 4 সংখ্যা কত 2 প্লাস 6টা আয়রনের জন্য কত হবে +12 এটার জন্য কত -2 14H প্লাস এর জন্য কত একটার জন্য +1 14 এর জন্য কত হবে +14 আমি একটা তো অনেক ডিটেইলসে দেখাচ্ছি +12 -2 +4 তাহলে এখানে কত হবে যোগফলটা কত হবে +20 যদি তোমার বিক্রয়কে টোটাল 4 সংখ্যা আর উপরে টোটাল 4 সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে মনে করবা এ পর্যন্ত তুমি যা যা করছো অথবা অন্যের খাতা দেখে যা করছো সবগুলো ঠিক আছে তার মানে এখানে কি একটা আয়রনের জন্য কত হবে +3 6টার জন্য কত হবে +18 একটা Cr এর জন্য +3 দুইটা Cr এর জন্য কত হবে +6 18 আর 6 কত হবে +2 তার মানে এখানকার 4 সংখ্যা আর এখানকার 4 সংখ্যা কি সমান অর্থাৎ এই পর্যন্ত বিক্রিয়াটা কি আছে ব্যালেন্স আছে আসলে তোমাকে এটা ব্যালেন্স করতে বলে না বলছে উপরের জন্য এটা থেকে এটা হয়ে গেল কি হবে দর্শক আয়ন বাদ দিছে দর্শক আয়ন যখন বাদ দেব তখন এই বিক্রিয়াটা আয়নিক ফর্মে চলে আসবে তাহলে আমার এখন কি করতে হবে এটা দর্শক আয়ন যদি বাদ দেই তখন এটা থেকে এটা আয়ন ফর্মে চলে আসে আবার দর্শক আয়ন যদি এখানে যোগ করে দেই তখন এটা থেকে আবার কোথায় চলে যাবে এটা চলে আমি এটা থেকে এটা কেন পাইলাম দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটা লিখছি দর্শক আয়ন যখন বাদ দিব তখনই ওই বিক্রিয়াটা আয়নিক ফর্মে কি হবে বলতো চলে আসবে আচ্ছা তোমাদের কি ভিডিও আটকে যাচ্ছে না স্যার ভিডিও আছে নো স্যার আচ্ছা তাহলে ওদের নেটে সমস্যা টেনশন সবাই দেখো আবার একটু রিপিট করবেন কেন রিপিট করব কেন তা আমরা বুঝি নাই কোনটা বুঝো নাই স্যার এই যোগ যে 6 দিয়ে কেন গুণ করলাম এক নংয়ে দেখো তো ইলেকট্রন আসলে কয়টা দেখো তো স্যার 1 নম্বরে ইলেকট্রন আসলে কয়টা একটা ইলেকট্রন ছিল আর 2 নং ইলেকট্রন ছিল কয়টা 6টা এই কারণে এক নংয়ে যে কয়টা ইলেকট্রন থাকবে বিক্রিয়ার নিয়ম হচ্ছে আর তোমার 2 নংয়ে একই পরিমাণ ইলেকট্রন থাকবে ইলেকট্রনটাকে ব্যালেন্স করতে হয় আর এই ইলেকট্রনটা ব্যালেন্স করার জন্য তোমার কি করতে হয় এক নংয়ে তোমার কি থাকতে হবে 6টি ইলেকট্রন থাকতে হবে আর আমি এক নংয়ে 6টি ইলেকট্রন আনবো কিভাবে এক নংকে কয় দ্বারা গুণ করলে 6 আসবে ইলেকট্রনের পাশে 6 দিয়ে 6 এই কারণে এক নংকে 6 দ্বারা গুণ করছি
আমাদের তৃতীয় পয়েন্টটা ছিল কি ওই দুটো অর্ধ সমীকরণকে আমরা যোগ করে দেব। তাহলে এটার জন্য আমরা 1 আর 2 যোগ করে দিতাম, বাট এখানে ইলেকট্রন সংখ্যা সমান না। 1 নং এ আছে একটা আর 2 নং এ আছে কয়টা? 6টা। নিয়ম হচ্ছে 1 নং এ যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে 2 নং এ সেই কয়টা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। এই কারণে এই দুটো ইলেকট্রন ব্যালেন্স করার জন্য 1 নং কে 6, এই কারণে 1 নং এ এখানে 1 ছিল আগে, এখানে এটাকে 6 দ্বারা মাল্টিপ্লাই, এখানে 6 Fe2, এখানে এটাকে মাল্টিপ্লাই করলে 6 Fe3 প্লাস ইলেকট্রনের পাশে কি হবে? 6 ইলেকট্রন চলে যাবে। আর এই 2 নং কে আমরা মাল্টিপ্লাই করি না কেন? কারণ 2 নং এ 6টা ইলেকট্রন আছে, ইলেকট্রন ব্যালেন্স আছে, এটা গুণ করার কোনো কি হয় না, প্রয়োজন নেই। স্যার লাস্টে যখন আমরা যোগ করেছি তখন ওই যে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন, এটা প্লাস 6, এটা ডান পাশেরটা যদি বাম পাশে আসে তো মাইনাস, তাই মাইনাস আর এটা কাটাকাটি যায়, তখন এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কাটাকাটি যায়। তখন এই বাম পাশের গুলো আমরা যোগ করি, আমরা দুটো সমীকরণ যোগ করতে অবশ্যই পারি। জি স্যার, এটার সাথে এটা আমি যোগ করছি, এটার সাথে এটা, কিন্তু এই 6 আর এই 6 এই পাশে যদি আসে তখন মাইনাস হয়ে যায়, এটা কাটা। তাহলে এই Fe2 প্লাস এই অংশ এই অংশ এই অংশ এই অংশ। জি স্যার আমি বুঝেছি। দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আগে সেটা বলুন। নো ডাউট স্যার। নো ডাউট স্যার। এখন দেখো এটা কন্টিনিউ করবো কিনা লাস্ট পর্যন্ত সেটা আমি ভাবতেছি, স্টুডেন্টরা তো অনেক কি হয়ে যাচ্ছে। আচ্ছা এই পর্যন্ত তোমরা বুঝছো? ওকে জি স্যার, পুরোটাই বুঝছি। Yes, sir. আচ্ছা এখন এই দিকটা আমরা একটু মানে শেষ করে দিই, ইনকমপ্লিট রেখে কোনো লাভ নেই। হ্যাঁ এটা শেষ করে দিই। এখন আমাদের এই দিকটা ব্যালেন্স, আমাকে ব্যালেন্স করতে বলছে উপরেরটা নিচেরটা না, বাট এইটা থেকে এখানে চলে আসলাম কিভাবে? দর্শক আয়ন আমি বাদ দিছি। দর্শক আয়ন দেখো ATS উপর লিখে নেই, দেখে লিখলাম Fe2 প্লাস, আমি কিন্তু K2Cr2O7 লিখি না, এটাকে বাদ দিয়ে লিখছি Cr2O7 2 মাইনাস, এই কারণে এরকম আয়নিক ফর্মে চলে আসছে। এখন আমি যদি দর্শক আয়ন যদি আবার যদি যোগ করে দিই তাহলে আবার এই অবস্থাটা আবার এই অবস্থায় চলে যাবে। তাহলে এখানে আমরা লিখবো প্রয়োজনীয় দর্শক আয়ন, প্রয়োজনীয় দর্শক আয়ন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটাই অনেকে পারে না, সরবরাহ করে পায়। আমাদের দর্শক আয়নটা কোনটা আমরা জানি, সরবরাহ করে এটা হচ্ছে K+। তুমি দেখো এটার সাথে আমরা যদি এটার সাথে দেখো তো এটা ধনাত্মক, বোঝার ট্রাই করো। এটার সাথে যদি দর্শক আয়ন যোগ হবে কোনটা দেখো তো, ধনাত্মকের সাথে দর্শক আয়ন কে যোগ হবে বলো? K+ যোগ হবে নাকি সালফেট যোগ হবে? সালফেট আয়ন। Fe2 প্লাস এর সাথে কে যোগ হবে? কে যোগ হবে? আরে ভাই কথা সালফেট আয়ন। সালফেট আয়ন। তাহলে দেখো এটা Fe এর সাথে কে যোগ হবে? সালফেট। আবার তুমি এভাবে বুঝতে পারো এখানে আয়রনটা বিক্রিয়কে কোন ফর্মে আছে, কোথায় আয়রন আছে দেখো, এটা আয়রন নাই, এটা আয়রন নাই, তার মানে এটা আয়রন আছে। তার মানে দর্শক আয়নের সাথে এটা যখন যোগ হবে তখন অবশ্যই এই যোগটা চলে আসবে। দেখো এই সংকেতটা লিখতে গিয়ে বোঝার ট্রাই করো, দেখো এই সংকেতটা লিখতে গিয়ে আমি কয়টা আয়রন লিখছি? কয়টা আয়রন লিখছি? স্যার একটি আয়ন। একটি আয়ন। একটি আয়রন লিখছি। দেখো তো এখানে আয়রন আছে কয়টা? 6টা। এই কারণে এটাকে 6 দ্বারা মাল্টিপ্লাই। সালফেট কয়টা আছে ডাজন্ট ম্যাটার, সালফেট অটোমেটিক মিলে যাবে। এটা একদম Cr2O7 দেখো এটা হচ্ছে ঋণাত্মক, বোঝার ট্রাই করো। এই দর্শক আয়ন আমি এটার মধ্যে যোগ করব, দর্শক আয়নে কার সাথে গিয়ে যোগ হবে? এটা যদি ঋণাত্মক হয় এটা কার সাথে? K+। তাই K+ এর সাথে যোগ হবে, এটা যোগ হয়ে আসলে কি তৈরি করবে? এখন দেখো Cr2 তুমি যদি অন্যভাবে যদি করো, দেখো তো Cr2O7 টা এখানে আছে না, আছে কিনা? না। না। জি স্যার। কয়টা আছে? আছে। জি স্যার আছে। তাহলে Cr2O7 টা K+ এর সাথে যুক্ত হয় অবশ্যই কি হবে বলতো? K2O7 তৈরি করবে। আর কোনো ডাউট আছে কিনা? না স্যার। নো ডাউট। এখন দেখো, এখন তুমি দেখবা
Cr2O7 এখানে কয়টা আছে? একটা। স্যার একটা আছে। এই সংকেতে কয়টা লিখছি? একটা। স্যার একটা লিখেছেন। একটা। তার মানে এটা ব্যালেন্স আছে, এখানে কোনো গুণ করার কোনো দরকার নেই। এখানে কি তোমার কোনো গুণ করার কি নেই বলো তো? দরকার নেই। কথা বুঝছো কিনা? জি স্যার। থার্ড পয়েন্টে এই প্লাসটা লেখার আগে একটু কেয়ারফুলি থাকবা। এদিকে দেখবা যে আমি কোন এস প্লাস লিখছি কিনা। এখানে কোনো এস প্লাস লিখছি? না। নো স্যার নেই। এস প্লাসটা এটা একটু কেয়ারফুলি থাকবা। এদিকে কিছু এস প্লাস আমরা লিখে যাই অন্যান্য বিক্রিয়ায়। এস প্লাসটা ধনাত্মক, তাহলে এটা 10 পয়েন্টের কার সাথে যাবে? S উপর 2 মাইনাস। এস উপর 2 মাইনাস। তাই এস প্লাস এস উপর 2 মাইনাস এর সাথে যুক্ত হয়ে কি হবে সেটাকে একটু দেখো। এটার ভিতরে এস প্লাস আছে? না। এটা আছে? নেই স্যার। এটা আছে? নেই স্যার। না স্যার। এটা আছে? জি স্যার। জি স্যার। তার মানে এস প্লাস এর সাথে যোগ হয়ে H2 ক্লিয়ার? এখন দেখো এই সংকেত লিখতে গিয়ে কয়টা এস প্লাস লিখে ফেলছি ভাই? এই সংকেতে কয়টা এস প্লাস আছে? একটা। স্যার দুইটা। একটা ভাই কই দেখো দুইটা এস প্লাস। কয়টা এস প্লাস? দুইটা। দুইটা H প্লাস। এটা তো হচ্ছে সব তো আর নাই। বলো কি কি বুঝিনি আবার বলো। স্যার এখানে দুইটা কিভাবে? এখানে তো হচ্ছে সব তো ছিল না পাশে কিছু। আমি বুঝতে পারি না তোমার কথাগুলো এখানে আসতেছে না ভালোভাবে। আবার বলো, সমস্যা নেই, আবার বলো। স্যার এখানে H2 আপনি বললেন না দুইটা। H2 তো দুইটা, H প্লাস দুইটা বলছি। ও তাহলে ঠিক আছে। এখানে H প্লাস কয়টা? দুইটা। জি তাহলে এখানে আছে কত বলো তো? 14। এই সংকেতে আমি কয়টা H প্লাস লিখছি? দুইটা H প্লাস লিখছি। তাহলে এখানে আছে কত? 14। তাই এর সাথে কত গুণ করলে আমার 14 হবে? 7 দিয়ে স্যার 7। 7। এখানে আমার কি লিখবো? এটা বাম পাশ শেষ। এই হচ্ছে অ্যারো এয়ার। তোমার কোনো ভয় নাই, প্রথমে একটু টাইম লাগবে, আধা ঘন্টায়, বাট পরবর্তীতে এই বিটটা তুমি 1 মিনিটের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবে, তারও কম সময় লাগবে। ওকে, এটা কি ধনাত্মক? এর সাথে যোগ হবে কে? S উপর 2 মাইনাস। এই এটা Fe3 প্লাস এর সাথে যোগ হবে কে? S উপর। এটা তো ডান পাশে নাই যে Fe3 প্লাসটা কার ভিতরে আছে? আছে? নাই। ডান পাশে আছে কেউ? না স্যার। না স্যার। Fe3 প্লাসটা কার সাথে যোগ হবে? সালফেটের সাথে। আমরা জানি দুটো আয়ন যখন যুক্ত হয়, দুটো মৌল যখন যুক্ত হয়, তখন তোমার কি হবে? যোজনীর বিনিময় হবে। ওর যোজনী ওকে দেবে আর ওর যোজনী ওকে দেবে। এটা যোজনী কত বলতো? এটা 4 সংখ্যায় হয় কি তার যোজনী? ওর যোজনী কাকে দেবে? এটা কি Fe3 প্লাস? এই Fe3। এটা ধনাত্মক, এটা যুক্ত হবে ঋণাত্মক। এই তো যুক্ত হওয়ার সময় যোজনীর বিনিময়, বিনিময় হচ্ছে ওরটা ওকে দেবে আর ওরটা ওকে দেবে। তাহলে এই তিন আমরা পানির ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে কিভাবে লিখি? অক্সিজেনের যোজনী 2, এই কারণে 2 লিখি। হাইড্রোজেনের যোজনী 1, এই কারণে 1, এই এক লেখার দরকার নেই, তখন হয়ে যায় কি বলতো? H2O। এভাবে লিখি। তাহলে এটা যখন যুক্ত হবে তখন ওর যোজনী ওকে দেবে, ওর যোজনী 3, তাহলে এই তিনটাকে ও দেবে। আর এখানে সালফেটের কত? 2, এই 2 দেবে ওকে। মানে আর এটা লেখার কোনো দরকার নেই এই আয়নটা। তাহলে এটা হয়ে যাবে কি? Fe2SO4 কি বলতো? 3। এটা লেখাটা একটু দূরে হয়ে গেছে, একটু কাছাকাছি লিখে দিচ্ছি। Fe2SO4 কি বলতো? এই তোমার Fe2SO4। তুমি দেখো এই সংকেতটা লিখতে গিয়ে কয়টা আয়ন লিখছি? দুইটা। দুইটা। আছে কয়টা? 6টা। 6টা। তাহলে কত দ্বারা মাল্টিপ্লাই করলে 6 হবে? 3 দিয়ে। তুমি দেখো এটা হচ্ছে E প্লাস E প্লাস, এটা কি Cr3 প্লাস, এটা কি ধনাত্মক? তাহলে এটা যুক্ত হবে কার সাথে? S উপর 2 মাইনাস। S উপর 2 মাইনাস। 2 মাইনাস। এটা একটু দেখো, এটা Cr, এটা 3 প্লাস, আর এটা কি S উপর কি 2 মাইনাস। এই 3 প্লাসটা S উপর 2 মাইনাস এসে যুক্ত হওয়ার সময় কি হবে? যোজনীর কি হবে? বিনিময়। তাহলে এই 2 যাবে কোথায়? এখানে,
আর এই 3 যাবে কোথায় এখানে, তখন এই যৌগটা হয়ে যাচ্ছে কি জাস্ট এটা, তখন এটাকে আমরা কি বলি ক্রোমিয়াম সালফেট। এই সংকেতে কয়টা ক্রোমিয়াম লিখছি? দুইটা। দুইটা এখানে আছে কয়টা? দুইটা আছে কয়টা? এটা কি মাথায় দেখাবো নাকি পাশে দেখাবো? দুইটা দুইটা আছে। দুইটা। আছে দুইটা দুইটা, স্যার দুইটা। আছে দুইটা। তার মানে এটা ব্যালেন্স করার কোনো দরকার নেই, এটা কি ব্যালেন্স আছে, এটা অলওয়েজ কি ব্যালেন্স আছে। কথা বুঝছো কিনা? এটা দেখো, এটা কি H2, এটা কি আয়ন নাকি পানি? পানি। 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 এটা কি তোমার আয়ন নাকি নিরপেক্ষ যৌগ? নিরপেক্ষ যৌগ। নিরপেক্ষ যৌগ। নিরপেক্ষ যৌগ, কারোর সাথে যোগ হয় না, ও একা একাই থাকে। এই তোমার বিক্রিয়া ব্যালেন্সড, সব মিলবে, শুধু মিলবে না একটা জিনিস, সেটা হচ্ছে পটাশিয়াম। ওকে জোর করে মিলাতে হয়। তুমি দেখো এখানে পটাশিয়াম লিখছি, বাট এখানে দেখো কোনো পটাশিয়াম লিখছি। দেখো এখানে পটাশিয়াম লিখছি কিনা? জি স্যার। এখানে কি কোনো পটাশিয়াম আছে? না নো স্যার। স্যার। এটা পটাশিয়াম না পটাশিয়াম আয়ন বলো তো? পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন। কয়টা পটাশিয়াম? দুইটা। দুইটা পটাশিয়াম। এর ডান পাশে দুইটা কি থাকবে? পটাশিয়াম আয়ন থাকবে। কিন্তু পটাশিয়াম আয়ন কি একা একা থাকে? ধনাত্মক কখনো একা থাকে না, সে অলওয়েজ ঋণাত্মক কে নিয়ে থাকে। তাহলে এটা কি ধনাত্মক? সব সময় পটাশিয়াম কখনো এই ফরম্যাটে কখনো ব্যালেন্স হবে না, ওকে জোর করে আলাদাভাবে ওকে ব্যালেন্স করে নিতে হবে। এখানে কি এখানে পটাশিয়াম কয়টা? দুইটা, বাট এখানে পটাশিয়াম কয়টা? তোমার দুইটা হবে। কিন্তু এটা তো ধনাত্মক, ধনাত্মক তো কখনো একা থাকে না, সে কার সাথে যোগ হবে? ঋণাত্মক। ঋণাত্মক দর্শক আয়নের ঋণাত্মক আয়নটা কে আছে? সালফেট আয়ন। কে আছে? সালফেট। এই তোমার সালফেট। তাহলে এটা কি এটা এটার সাথে যুক্ত হলে যোজনের বিনিময়, তো যোজনের যদি বিনিময় ঘটে এই 2 যাবে এখানে, আর এই কে এক আসবে এখানে, এখানে এক লেখার কোনো দরকার নেই। তাহলে এটা হয়ে যায় কি K2SO2। বাট এই সংকেতে কয়টা পটাশিয়াম লিখছি? দুইটা। বাট আমার লেখার রাইট আছে কয়টা বলো তো? দুইটা। এখানে আমার দুইটা আছে, আমার লেখার রাইটও আছে কয়টা? দুইটা। সো পটাশিয়াম ব্যালেন্স। তার মানে এই বিক্রিয়াটা কি আছে বলো তো? ব্যালেন্স। তোমার কাছে একটা বিক্রিয়া, ভিডিওটা তুমি বারবার দেখো, বারবার ক্যালকুলেশন করো। একবার যদি একটা বিক্রিয়া যদি ভালোভাবে বুঝতে পারো, আমরা যখন বারবার অন্য বিক্রিয়াগুলো যখন ব্যালেন্স করাবো তখন তোমার কাছে এটা দেখো আমার এই পর্যন্ত বুঝতে পারছো না? বুঝতে পেরেছি স্যার। জি স্যার। জি জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা ফেসবুক আইডি ফেসবুক আইডি বুঝছো কিনা? আমি বলি নেক্সট ক্লাস তুমি যদি এই অংশগুলো যদি করে না আসো বা পড়ে না আসো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না। আর সায়েন্সে কোনো টাইম দিয়ে তুমি হিসাব করতে পারবে না। হ্যাঁ, কেমিস্ট্রিতে এগুলো তো অনেক বেশি টাইম লাগে। হ্যাঁ, তুমি করতে পারবে, যেহেতু আমরা একটু পড়া দুই একটা লেকচার মিস হয়েছে এই কারণে একবারে করে দিচ্ছি। হ্যাঁ, আর তোমার একটা বিক্রিয়ার মাঝখানে করা যাবে না। তুমি এই বিক্রিয়াটাই প্রথম হচ্ছে জারক বিজারক চেনার উপায়, একটা আয়নের পারস্পরিক রূপান্তর, সমতাকরণের নিয়ম, অক্সিজেন থাকলে কখন অক্সিজেন যদি ব্যালেন্স না হয় পানি যোগ করে ব্যালেন্স করতে হবে, তোমার অন্যান্য মৌলগুলো ব্যালেন্স করতে হয়, তারপর অক্সিজেন ব্যালেন্স করতে হয়, তারপর হাইড্রোজেন ব্যালেন্স করতে হয়, তারপর চার সংখ্যা ব্যালেন্স করতে হয়। এই জিনিসগুলো তোমার মাথার ভিতর রাখতে হবে। এগুলো হচ্ছে বেসিক, এগুলো না রাখলে তো আর হবে না। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাকবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর আমাদের যে নতুন গ্রুপে লিংকটা আছে সেটা 10 তারিখ থেকে আমাদের ওই গ্রুপে ক্লাস হবে। এর মধ্যে আমি তোমাদের অ্যাড করে নেব, আর যাদের বেতন বাকি আছে বেতন দিয়ে দেবো।